প্রিয় এসএসসি 2627 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু তোমাদের আইসিটির পুরো 100টি এমসিকিউ নিয়ে এসেছি, একেবারে বোর্ডে 100% কমন উপযোগী 100টি এমসিকিউ, যেটা আমাদের ধারাবাহিক ক্লাসগুলোতে আসবে। আর হচ্ছে দেখো, তোমাদের আইসিটির 6টি অধ্যায় রয়েছে। আমরা 6টি অধ্যায় থেকে আমরা সম্পূর্ণ সব থেকে কমন উপযোগী এমন 100টি এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো হচ্ছে এবং 100টি এমসিকিউ নিয়ে তোমাদের সাজেশনটি তৈরি করেছি। এবং এই 100টি এমসিকিউ যদি তোমরা সঠিকভাবে পড়ো এবং আমাদের ক্লাস দেখো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তাহলে দেখো আজকে কি আছে। দেখো, আমরা কিন্তু হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই 6টি অধ্যায় থেকে, এই যে তোমাদের 6টি অধ্যায় আছে আইসিটিতে, এই 6টি অধ্যায় থেকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে এবং সবচেয়ে কমন উপযোগী এবং বিগত সালে বোর্ডে এসেছে এরকমের দেখে আমরা 100টি এমসিকিউ তোমাদের কাছে নিয়ে এসেছি। এই 100টি এমসিকিউ তোমরা যদি দেখো, তোমরা কিন্তু বোর্ডে কমন পাবেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্নে যাব। তার আগে, যারা এইচএসসি 2627 ব্যাচ আছো, তোমরা কিন্তু তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, তোমাদের ব্যাচমেট আছে, তাদেরকে আমাদের ক্লাসগুলোতে যুক্ত করতে পারো এবং সম্পূর্ণ ফ্রি কোর্সে হচ্ছে তাদেরকে আমাদের ক্লাসগুলো দেখাতে পারো, ক্লাসগুলোতে ইনভাইট করতে পারো। এবং হচ্ছে আমাদের ক্লাসগুলোর যখনই হচ্ছে আসবে, তখন কিন্তু তোমার আইডিতে শেয়ার করে রাখতে পারো, যাতে করে তোমার বন্ধুরা, তোমার সহপাঠীর উপকৃত হয়। আমরা হচ্ছে প্রথম প্রশ্নটা দেখব। দেখো, প্রথম প্রশ্নটা আছে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের সিমুলেশন ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যে ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি মূলত হচ্ছে একটি চশমার মাধ্যমে, একটি 3D একটি চশমার মাধ্যমে তোমাকে হচ্ছে বাস্তব একটা ধারণা দেওয়া হয় বা বাস্তব একটা জগৎ তোমাকে বোঝানো হয়, অনুভব করানো হয়। তাহলে এই যে দেখো, ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের সিমুলেশন ব্যবহার করা হয়? ভার্চুয়াল রিয়েলিটি 3D সিমুলেশন ব্যবহার করা হয়। এর মাধ্যমে ব্যবহার করে কি করা হয়? এর মাধ্যমে ব্যবহার করে তোমাকে বাস্তবিক একটা অনুভূতি দেওয়া হয়, ঠিক আছে? এটা মূলত 3 ধরনের। আচ্ছা, তাহলে এটার উত্তর হবে কিন্তু খ। হ্যাঁ, দেখো, আচ্ছা আমরা দেখব তারপর দ্বিতীয় নম্বরটা কি আছে। প্রশ্নটা দেখো, ক্রায়োসার্জারি একটি টিস্যু ধ্বংসে ব্যবহৃত গ্যাস কোনটি? আমরা জানি অস্বাভাবিক বা হচ্ছে রোগাক্রান্ত যে গ্যাস, যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলো যে শীতল গ্যাস ব্যবহার করে অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়, তাকেই কিন্তু ক্রায়োসার্জারি বলে, ঠিক আছে? তাহলে শীতল গ্যাস ব্যবহার করে এই টিস্যুটাকে ধ্বংস করা হয়। এটাকে কি ব্যবহার করে? তরল নাইট্রোজেন ব্যবহার করে। এটা হচ্ছে সেই যে শীতল গ্যাসটা হচ্ছে কোনটা? তরল নাইট্রোজেন, ঠিক আছে? আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্নটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উদ্ভাবিত নতুন জীবকে কি বলে? আচ্ছা, এখানে দেখো আছে জিএমও, ডিএনএ, আরএনএ আর হচ্ছে ক্লোন। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উদ্ভাবিত নতুন জীবকে বলা হয় হচ্ছে জিএমও বা হচ্ছে জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম বা হচ্ছে জিএমও বলা হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা যাই। চলো, 4 নম্বর প্রশ্নটা কি আছে দেখি। মস্তিষ্কের ভেতর ক্ষত চিকিৎসায় কোন পদ্ধতি ব্যবহৃত হয়? হ্যাঁ, আমরা জানি মস্তিষ্কের রক্তক্ষরণ বা মস্তিষ্কের টিউমার হলে চিকিৎসার জন্য, এবং কিন্তু মস্তিষ্কে অনেক রকমের ক্ষত হতে পারে, সেটার ধরন ভেদে ভিন্নতা হতে পারে চিকিৎসার, যেরকম হচ্ছে কেমোথেরাপি আছে, ইমিউনোথেরাপি, তারপর হচ্ছে তোমার ইমিউনোথেরাপি আছে, রেডিয়েশন থেরাপি আছে। হ্যাঁ, কিন্তু প্রথমে হচ্ছে তোমাকে মস্তিষ্কের ক্ষত চিকিৎসায় প্রধান যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে নিউরো সার্জারি, ঠিক আছে? তাহলে এখানে 4-এর উত্তর হবে খ, নিউরো সার্জারি। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। আচ্ছা, 5 নম্বরে দেখো, 1 ন্যানোমিটার সমান কত মিটার? আমরা জানি 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে এখানে উত্তর হবে খ, এটা। আচ্ছা, আমরা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা দেখব। জৈবিক উপাত্ত বিশ্লেষণের বিজ্ঞানকে কি বলা হয়? আমরা পড়েছিলাম বায়ো ইনফরমেটিক্সে। হ্যাঁ, আমরা পড়েছিলাম বায়ো ইনফরমেটিক্সে। কম্পিউটার বিজ্ঞান, গণিত মিলে হচ্ছে বড় একটা ডেটাকে সে হচ্ছে বিশ্লেষণ করে, ঠিক আছে? তাহলে বিশ্লেষণ করে কি করে? ডিএনএ, আরএনএ, এগুলো হচ্ছে ডেটাগুলোকে সে হচ্ছে বিশ্লেষণ করে। তাহলে এখানে জৈবিক উপাত্ত বিশ্লেষণের বিজ্ঞানকে তাহলে কি বলা হয়? বলা হয় হচ্ছে বায়ো ইনফরমেটিক্স,
ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। কোন প্রযুক্তির সাহায্যে মানুষের আচরণ ও বৈশিষ্ট্য পরিমাপ করা হয়, মানে মানুষকে শনাক্ত করা হয়? ঠিক আছে, আমরা বায়োমেট্রিক্সে পড়েছিলাম মানুষের শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্য পরিমাপ করে কিন্তু বায়োমেট্রিক্স এর সাহায্যে মানুষকে নির্দিষ্টভাবে হচ্ছে পরিমাপ করতে পারে অথবা নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে পারে। ঠিক আছে, এর মাধ্যমে মানুষের আচার-আচরণ, চলাচলতি এবং শারীরিক এবং হচ্ছে তার বৈশিষ্ট্যগুলোকে সে শনাক্ত করে, তারপর হচ্ছে সেটা যাচাই বাছাই করে এবং সে নির্ধারিত করে যে সেই ব্যক্তিই কি না, এবং সে সেই ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে নির্দিষ্ট করতে পারে, চিহ্নিত করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। কোন প্রযুক্তির সাহায্যে মানুষের আচরণ ও বৈশিষ্ট্যের পরিমাপ করা হয়, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা, মহাকাশ অভিযানের সিমুলেশনে কোন প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি? মহাকাশ অভিযানে কিন্তু সবচেয়ে অবদান বেশি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা 3D অ্যানিমেশন। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু হচ্ছে সে মহাকাশ বিভিন্ন যে আক্ষরিক ব্যাপারগুলো যেখানে সে যেতে পারছে না, যেটা এখানে সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধ ব্যাপারগুলোকে বা সীমাবদ্ধ যে জায়গাটা আছে সেটা কিন্তু সে ভার্চুয়ালি দেখতে পারে। সে কিন্তু হচ্ছে বাস্তবিকভাবে সেটা ধারণা করতে পারে এবং হচ্ছে অনুভব করতে পারে যে এটাই বাস্তব এবং এটা আমার কাছাকাছি আছে এবং এটা আমার সামনেই আছে, এভাবে সে অনুভব করাতে পারে। তাহলে মহাকাশ অভিযানের সিমুলেশনে হচ্ছে কোন প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি? ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে অবদান বেশি। কারণ হচ্ছে কি, কেন? কারণ হচ্ছে এটা মানুষকে হচ্ছে একেবারে বাস্তবিক একটা অনুভূতি দিতে পারে, একেবারে ওই জায়গাতেই আসি বা ওই জায়গাটাই আমার কাছাকাছি আছে বা ওই জিনিসটাই এরকমের একেবারে বাস্তবিক, মানে যে জিনিসটা হচ্ছে কল্পনীয় সেই জিনিসটাকে সে একেবারে বাস্তব ভাবাতে পারে, দেখাতে পারে, বোঝাতে পারে। সেটা হচ্ছে এই জন্য কিন্তু মহাকাশ অভিযানে সিমুলেশনে ভার্চুয়াল রিয়েলিটি বা 3D অ্যানিমেশনের গুরুত্ব অনেক বেশি, সবচেয়ে বেশি। ঠিক আছে, অবদান সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন আমরা যাব। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে কোন প্রোগ্রামিং ভাষাটি ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে কোন প্রোগ্রামিং ভাষাটি ব্যবহৃত হয়? আচ্ছা, আমরা জানি যে যত ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা আছে তারা কিন্তু সবচেয়ে যে ভাষাটি পছন্দ করে বা যে ভাষাটি তাদেরকে কাজ করানো হয় সেটা কিন্তু পাইথন। ঠিক আছে, এখানে নাই, বাট হচ্ছে এটা হচ্ছে তোমরা লিখে নিবা। পাইথন। ঠিক আছে, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে কোন প্রোগ্রামিং ভাষাটি বহুল ব্যবহৃত? এটা কিন্তু পাইথন। তারপর হচ্ছে সি, তোমরা নিশ্চয়ই জানো এই প্রোগ্রামিং ভাষা সম্পর্কে, C++, তারপর হচ্ছে C#, তারপর হচ্ছে HTML। কিন্তু সবচেয়ে যে ভাষাটি বহুল ব্যবহৃত হয় এবং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যে ভাষাটি সহজবোধ্য এবং ওরা যে ভাষায় কাজ করতে পছন্দ করে সেটা হচ্ছে পাইথন। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে পাইথন। এখানে নেই, বাট হচ্ছে এটার উত্তর হবে পাইথন। আচ্ছা, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। রোবটের কোন অংশটি মানুষের হাতের জয়েন্টের মতো কাজ করে? রোবটের কোন অংশটি মানুষের হাতের জয়েন্টের মতো কাজ করে? আচ্ছা, আমরা জানি হচ্ছে মানুষের হাতের জয়েন্টের মতো যে রোবটের যে অংশটি আছে সেটাকে রোবোটিক হাত বা হচ্ছে ম্যানিপুলেটর আর্ম বলা হয়। রোবোটিক হাত অথবা ম্যানিপুলেটর আর্ম বলা হয়। তাহলে এখানে কি থাকবে দেখো, রোবোটিক আর্ম অথবা কি, অথবা তোমার হচ্ছে ম্যানিপুলেটর। হ্যাঁ, অথবা হচ্ছে ম্যানিপুলেটর। তাহলে রোবটের কোন অংশটি মানুষের জয়েন্টের মতো কাজ করে? মানুষের জয়েন্টের মতো কাজ করে হচ্ছে রোবোটিক হাত অথবা হচ্ছে ম্যানিপুলেটর। ঠিক আছে, আচ্ছা, তাহলে উত্তর হবে এই গ, রোবোটিক আর্ম বা হচ্ছে ম্যানিপুলেটর।
আচ্ছা, আর হচ্ছে এই যে রোবোটিক আর্ম বা রোবোটিক হাত বা হচ্ছে ম্যানুপুলেটর, এটা এটা হচ্ছে, আর এটার মাথায় গিয়ে যে আঙুলগুলো আছে, রোবটের যে আঙুলগুলো, সেগুলোকে কিন্তু বলে গ্রিপার। ঠিক আছে, সেগুলোকে কি বলে? গ্রিপার। গ্রিপার, সেগুলোকে বলে গ্রিপার। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবারে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নে আছে টেলিমেডিসিন কোন ধরনের সেবার উদাহরণ? টেলিমেডিসিন কোন ধরনের সেবার উদাহরণ? আচ্ছা, আমরা জানি তথ্য প্রযুক্তি ব্যবহার করে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাক্তাররা হচ্ছে যে স্বাস্থ্যসেবাটি দিয়ে থাকে, সেটাই হচ্ছে টেলিমেডিসিন পদ্ধতি। ঠিক আছে, তাহলে টেলিমেডিসিন কোন ধরনের সেবার উদাহরণ? তাহলে এটা হবে স্বাস্থ্যসেবা, কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে স্বাস্থ্যসেবাটা দেওয়া হয় সেটাই মূলত টেলিমেডিসিন পদ্ধতি। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। দেখো, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে কি বলা হয়? আমরা জানি যে ইন্টারনেট ব্যবহারের ফলে আমাদের সারা বিশ্বটাই এখন বিশ্বগ্রামের মতো পরিণত হয়েছে, এবং আমরা চাইলেই হচ্ছে সারা বিশ্বের সাথে কন্ট্যাক্ট করতে পারি, যেমন তেমন হচ্ছে সারা দুনিয়ার সব কাজ করতে পারি। এই যে আমরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা সব জায়গার যে কাজ করতে পারি এবং বাহিরের অনেক কাজ করতে পারি, এটাকে বলা হয় আউটসোর্সিং। তা যারা হচ্ছে করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার, যারা এই কাজগুলো করে। এবং ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করে, তারা হচ্ছে করাকে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে হচ্ছে ই কমার্স ব্যবসা বলে। ঠিক আছে, এটা কিন্তু বহুল প্রচলিত একটি ব্যবসা, এবং হচ্ছে যেখানে লক্ষ লক্ষ মানুষ এই ব্যবসার সাথে এখন জড়িত, এবং প্রায়শই ব্যবসায়ী কিন্তু এখন ই কমার্স ভিত্তিক, অনলাইন ভিত্তিক। ঠিক আছে, তাহলে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে কি বলে? ই কমার্স বলে। ঠিক আছে, আচ্ছা, আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। আমরা তাহলে পরবর্তী প্রশ্নটা দেখি। কপিরাইট আইন লঙ্ঘন করে সফটওয়্যার চুরি করাকে কি বলে? আচ্ছা, আমরা জানি যে সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে ক্র্যাক ভার্সন তৈরি করা বা অনুলিপি তৈরি করা, কিংবা হচ্ছে সফটওয়্যারের ডুপ্লিকেট তৈরি করা, সেটা যেরকমেরই হোক। ঠিক আছে, সফটওয়্যারটা অন্য মানে অননুমোদিত, মানে হচ্ছে অনুমোদন নেই, তাছাড়া তৈরি করা, এগুলো সবই কিন্তু হচ্ছে কপিরাইটের আওতায় পড়বে। ঠিক আছে, তাহলে আহ, এটা হচ্ছে কপিরাইটটা আবার কয়েক ধরনের আছে, তবে তবে হচ্ছে কপিরাইট আইন লঙ্ঘন করে সফটওয়্যার চুরি করাকে মূলত বলে পাইরেসি। ঠিক আছে, সফটওয়্যার মূলত এটা কয়েক ধরনের আইন আছে, বাট হচ্ছে কপিরাইট আইন লঙ্ঘন করে সফটওয়্যার চুরি করাকে মূলত পাইরেসি বলে। এর মাধ্যমে হচ্ছে চোর কি করে, এই পাইরেসি করে চোর কি করে? চোর হচ্ছে সেই সফটওয়্যারটা ক্র্যাক ভার্সন তৈরি করে, অথবা হচ্ছে অননুমোদিত মানে অনুমোদনবিহীন আরেকটা সফটওয়্যার তৈরি করে, অথবা হচ্ছে সেই সফটওয়্যারের হচ্ছে অনুলিপি তৈরি করে, অথবা ক্র্যাক ভার্সন তৈরি করে। ঠিক আছে, এগুলো হচ্ছে পাইরেসি করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে উত্তর হবে খ, মানে পাইরেসি। এবার তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। অনুমতি ছাড়া অন্য কারো ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা কি? অনুমতি ছাড়া অন্য কারণ ওয়াইফাই হোক, যে কোনো জিনিস হোক, ব্যবহার করা অবশ্যই হচ্ছে দণ্ডনীয় এবং একটা অনৈতিক খারাপ কাজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে অনুমতি ছাড়া কারো কোনো জিনিস এটা ব্যবহার করা উচিত না, সেটা হচ্ছে যারই হোক, তাহলে এটা এক প্রকার হ্যাকিংও, এবং হচ্ছে এবার এটা একটা অনৈতিক কাজ। ঠিক আছে, এখানে উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। প্লেজিয়ারিজম প্লেজিয়ারিজম কোন বিষয়ের সাথে সম্পর্কিত? আচ্ছা, আমরা জানি প্লেজিয়ারিজম হচ্ছে এমন একটি বিষয় যেখানে কোনো লেখকের কোনো জিনিস হচ্ছে নিজের বলে দাবি করা হয়, কোনো গবেষণা, কোনো লেখকের লেখা, কোনো আবিষ্কারকে হচ্ছে কোনো একটা কৃতিত্বকে হচ্ছে নিজের বলে দাবি করা। ঠিক আছে, যে নিজের নামে চালিয়ে দেওয়া, নিজের বলে দাবি করা, সেটা কিন্তু হচ্ছে এই যে প্লেজিয়ারিজম, এটাও হচ্ছে একটা দণ্ডনীয় একটা কাজ, এটা খুব গৃহীত এবং অনৈতিক একটা কাজ। সুতরাং এখানে উত্তর হবে খ, অন্য লেখকের লেখা নিজের দাবি করা। ঠিক আছে, অন্য কারো কৃতিত্ব, অন্য কারো লেখকের কাজ, অন্য কারো লেখকের লেখা, সেটাকে হচ্ছে নিজের বলে দাবি করে দেওয়া, এটা কিন্তু হচ্ছে প্লেজিয়ারিজম। এটা হচ্ছে গ্রহীত এবং একটা অন্যায় কাজ এবং দণ্ডনীয় কাজ। তাহলে 15 নম্বর উত্তর হবে খ।
আচ্ছা, যেহেতু পরীক্ষার আর বেশি বাকি নেই, সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। যে 100টা এমসিকিউ তুমি যদি নিয়মিত আমাদের ক্লাসগুলো করো, আমরা কিন্তু 100টা এমসিকিউ যদি ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কমন পড়বে এবং তুমিও কিন্তু, আমরা কিন্তু দুর্বলদের জন্য বেশি চিন্তা করি এবং দুর্বলদের জন্য ভাবি। তুমিও কিন্তু যতই দুর্বল হও, তুমিও কিন্তু এ প্লাস পেতে পারো যদি আমাদের ক্লাসগুলো করো, এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করো, তুমি করো। এবং তোমার এইচএসসি যারা সহপাঠী আছে, এইচএসসি 26 এবং 27 ব্যাচ, তাদেরকে আমাদের পেজ সম্পর্কে জানো, আমাদের পেজে যুক্ত করো, আমাদের ক্লাস সম্পর্কে বলো। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, ডেটা স্থানান্তরের হারকে কি বলা হয়? হ্যাঁ, আমরা জানি যে প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। ঠিক আছে, অথবা ডাটা ট্রান্সফার রেট বলে। তাহলে হচ্ছে এটার উত্তর হবে হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাব আমরা। ব্যান্ডউইথের ন্যূনতম ডেটা স্পিড কত? ব্রডব্যান্ডের ন্যূনতম ডেটা স্পিড কত? ঠিক আছে, আমরা সবাই জানি যে ব্রডব্যান্ডের ন্যূনতম ডেটা স্পিড হচ্ছে 10 এমবিপিএস। কত? 10 এমবিপিএস। কত? তাহলে উত্তর হবে 10 এমবিপিএস। ব্রডব্যান্ডের ন্যূনতম ডেটা স্পিড হচ্ছে 10 এমবিপিএস। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তীটা দেখব। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, কোনটি পূর্ণ দ্বিমুখী বা ফুল ডুপ্লেক্স মোডের হচ্ছে উদাহরণ? কোনটি পূর্ণ দ্বিমুখী বা ফুল ডুপ্লেক্সের উদাহরণ? ফুল ডুপ্লেক্স সম্পর্কে আমরা আগেই জানি। ফুল ডুপ্লেক্স হচ্ছে যেটা হচ্ছে এদিক থেকেও হচ্ছে ইনপুট দেওয়া যাবে, আবার ওদিক থেকেও ইনপুট দেওয়া যাবে। ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ হতে হলে দ্বিমুখী হতে হবে। দ্বিমুখী বলতে এদিক থেকেও যেরকমের আউটপুট ইনপুট দেওয়া যাবে, ওদিক থেকেও ইনপুট আসবে, এরকম। হ্যাঁ, একই সাথে এদিক থেকেও ইনপুট দেওয়া যাবে, ওদিক থেকেও ইনপুট দেওয়া যাবে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, মানে একই সাথে করা যাবে। তাহলে এটা হচ্ছে মোবাইল ফোন। দেখো, কারণ কি উত্তর হবে মোবাইল ফোন। মোবাইল ফোন কেন? মোবাইল ফোনে একই সাথে ওই পাশ থেকে কথা বলা যায়, এই পাশ থেকে কথা বলা যায়, সুতরাং দুই পাশ থেকে তথ্য আদান প্রদান করা যায় একই সময়, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে এটার উত্তর হবে 2। হ্যাঁ, খ মানে মোবাইল ফোন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। এখন 19 নম্বর প্রশ্নটা, ইনফ্রারেড কোন ধরনের তরঙ্গে কাজ করে? এটি মূলত ইলেকট্রোম্যাগনেটিক এর একটি রূপ। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক বা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় একটা রূপ, যা মূলত তাপীয় বিকিরণ হিসেবে কাজ করে। যেটি মূলত কি করে? তাপীয় বিকিরণ হিসেবে কাজ করে। তাহলে এখানে উত্তর হবে আলোক তরঙ্গ। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনফ্রারেড কি? ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকের একটি রূপ, যেটি মূলত যেটি মূলত কি করে? যেটি মূলত আলোক বিকিরণ হিসেবে কাজ করে। তাহলে এটার উত্তর হবে আলোক তরঙ্গ। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন দেখব। কোনটি গাইডেড বা তারযুক্ত মাধ্যমের উদাহরণ? আচ্ছা, আমরা জানি গাইডেড বা তারযুক্ত মাধ্যমে মূলত একটি তারের মাধ্যমে বা হচ্ছে একটি ক্যাবলের মাধ্যমে ডেটা হচ্ছে হস্তান্তর বা ডাটা পাঠানো হয়। তাহলে এখানে কোনটি উদাহরণ হবে? মাইক্রোওয়েভ হবে না, ব্লুটুথ হবে না, তাহলে নিশ্চয়ই এটা খ নাম্বার হবে, কোএক্সিয়াল ক্যাবেল হবে। কারণ এটা জানি যে তারের মাধ্যমে এই ডাটাটা হস্তান্তর বা ডাটাটা পাঠানো হয়, সুতরাং এটা উত্তর হবে খ নম্বর। ঠিক আছে। আচ্ছা, কোএক্সিয়াল ক্যাবেল। আচ্ছা, আমরা 21 নম্বর প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা আমরা দেখব। দেখো, অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশকে কি বলে? আচ্ছা, আমরা সবাই জানি অপটিক্যাল ভেতরের অংশটি হচ্ছে একটা স্বচ্ছ কাচ, এটাকে মূলত কোর বলা হয়। তাহলে এখানে উত্তর হবে খ নম্বর। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখব পরবর্তী প্রশ্নটা কি আছে। অপটিক্যাল ফাইবার আলোকের কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? আচ্ছা, আমরা জানি অপটিক্যাল ফাইবার আলোকের TIR বা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপর ভিত্তি করে কাজ করে। দেখি চলো, কিসের উপর ভিত্তি করে কাজ করে? তাহলে টোটাল ইন্টারনাল কি? রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা হচ্ছে এটাকে কি বলে? TIR
আর হ্যাঁ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপর ভিত্তি করে কাজ করে। তাহলে এটার উত্তর হবে কত দেখো, 22 নম্বরে কত উত্তর হবে তাহলে দেখো, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপর ভিত্তি করে কাজ করে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটা দেখব কি আছে, কোনটি WPAN এর উদাহরণ, কোনটি WPAN এর উদাহরণ? আচ্ছা, তাহলে WPAN এর পূর্ণরূপ কি? ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি? ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে অল্প একটু জায়গার মধ্যে, হতে পারে 20 মিটার বা 10 মিটার জায়গার মধ্যে এই যে ডিভাইসগুলো যে কানেক্ট করা হয়, কিভাবে কানেক্ট করা হয়, কোনগুলো কানেক্ট করে? ওয়্যারলেস কানেক্ট করে। কিভাবে, কোন প্রক্রিয়া, কি কোন কোন কানেক্টর রয়েছে? যেরকমের তোমার হচ্ছে তুমি যে হেডফোন কানেক্ট করো, এটাও একটা ওয়্যারলেস কানেক্টর। তুমি যে ব্লুটুথ কানেক্ট করো, এটা একটা ওয়্যারলেস কানেক্টর। ঠিক আছে, তারপরে তুমি যে ল্যাপটপের সাথে মাউসের যে কানেক্ট করো, এটা কিন্তু একটি ওয়্যারলেস কানেক্টর। তার মানে হচ্ছে অল্প জায়গা, একটা অল্প জায়গার মধ্যে 20 মিটার হতে পারে, 10 মিটার হতে পারে জায়গার মধ্যে একটা হচ্ছে নেটওয়ার্ক তৈরি করে। ঠিক আছে, কোনটি তাহলে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ? ওয়াইম্যাক্স হবে না, নিশ্চয়ই তাহলে ব্লুটুথ হবে। 24 নম্বর প্রশ্নটা কি আছে চলো দেখি, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোনটি? হ্যাঁ, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোনটি? আমরা সবাই জানি ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওরা একটা স্ট্যান্ডার্ড দেয়। তাহলে দেখো এরকম হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স, এই প্রত্যেকটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি, এই যে প্রথমে এটা দিয়ে শুরু করি, এই যে দেখো IEEE 80216, এটা কিসের স্ট্যান্ডার্ড আমরা দেখব চলো। এটা হচ্ছে ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড, ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, হ্যাঁ 802.16 হচ্ছে ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। তাহলে দেখো 80215 এটা কোনটার স্ট্যান্ডার্ড? তাহলে আমরা জানবো, দেখো এটা হচ্ছে এই যে আমরা দেখলাম। ঠিক আছে, এই যে দেখো WPAN, একটু আগে যে আমরা দেখলাম ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়াইফাই এর কোনটা? এটা হচ্ছে এই যে দেখো IEEE 80211, এটা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। তাহলে উত্তর হবে কোনটা? এই যে ক নম্বর। হ্যাঁ, ক নম্বর। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোনটি, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 80211 হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে 80215 হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড এবং বা হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আর হচ্ছে 80216 এটা হচ্ছে ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা কিসের স্ট্যান্ডার্ড? এটা হবে ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমরা সবাই জানি ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওরা একটা স্ট্যান্ডার্ড দেয়। তাহলে দেখো এখানে আছে, দেখো দেখো এই একটু আগেই আমরা পড়েছিলাম এটা। IEEE এটার পূর্ণরূপ এইমাত্রই বলেছি যে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তাহলে এর পূর্ণরূপ পেলাম। তাহলে দেখো IEEE এর পূর্ণরূপ। ঠিক আছে, দেখো ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল
ইলেকট্রনিক্স ঠিক আছে। তাহলে এই যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এই যে IEEE এর পূর্ণরূপটা কি তাহলে আজকে আমরা জানলাম। ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। এখানে আছে দেখো খ নম্বরে 80211। হ্যাঁ, এটা কোনটার স্ট্যান্ডার্ড? এটা হচ্ছে WPAN, ঠিক আছে, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড। আচ্ছা তাহলে দেখব এটা কোন নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড দেখব, চলো। এটা হচ্ছে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্নটা কি করেছে, ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কোনটি? তাহলে উত্তর হবে গ, ঠিক আছে। এটা 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড। আচ্ছা আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্নে যাব আমরা, চলো। দেখো প্রশ্নটা কি, সবচেয়ে দ্রুতগামী নেটওয়ার্ক টপোলজি কোনটি? আমরা সবাই জানি যে সবচেয়ে দ্রুতগামী নেটওয়ার্ক টপোলজি হচ্ছে মেশ টপোলজি, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হবে 26 নম্বরে গ, মেশ টপোলজি। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটা চলো দেখি। দেখো 27 নম্বর প্রশ্ন কি আছে এখানে, একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে অন্যান্য নোড যুক্ত হওয়া টপোলজি কোনটি বা কি? এখানে আছে স্টার টপোলজি, রিং আর হচ্ছে হাইব্রিড টপোলজি। আমরা সবাই জানি যে রিং টপোলজি কি করে, আমরা সবাই জানি যে রিং টপোলজিটা কি রকমের। রিং টপোলজিটা হচ্ছে কিন্তু এই যে এরকমের থাকবে, এটার সাথে এখানে একটা যুক্ত থাকবে, এখানে একটা যুক্ত থাকবে, এখানে একটা যুক্ত থাকবে, এখানে একটা যুক্ত থাকবে। এভাবে কিন্তু ডিভাইসগুলো রিং আকারে থাকবে, ডিভাইসগুলো দুই পাশ থেকেই যুক্ত থাকবে, ঠিক আছে। এখানে কোনো কেন্দ্রীয় হাব বা কেন্দ্রীয় সুইচ নেই, একটা ডিসকানেক্ট হয়ে গেলে অন্যগুলো ডিসকানেক্ট হওয়ার কোনো ভয় নেই। এটা হচ্ছে কিন্তু রিং টপোলজি। আর এখানে প্রশ্নটা করেছে হচ্ছে দেখো অন্যান্য নোড যুক্ত একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে, মানে এখানে প্রশ্নটা দেখো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে অন্যান্য সবগুলো নোড যুক্ত থাকে, এটা আসলে কোন টোপোলজি? দেখো আমরা কিন্তু পড়েছিলাম স্টার টোপোলজি। দেখো স্টার টোপোলজিটা কি আমরা যদি জানি সংজ্ঞাটা, একটি কেন্দ্রীয় হাব বা একটি সুইচের সাথে বা একটি ডিভাইসের সাথে অন্যান্য সব নোড বা ডিভাইসগুলো যুক্ত থাকে। এর ফলে কি হয়, ওই কেন্দ্রীয় নোড বা কেন্দ্রীয় ডিভাইসটি, কেন্দ্রীয় হাব, কেন্দ্রীয় সুইচটি যদি অফ করা হয় বা কেন্দ্রীয় ডিভাইসটি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাকি যে ডিভাইসগুলো থাকে ওই সুইচের সাথে বাকি যে ডিভাইসগুলো যুক্ত থাকে সেগুলো কিন্তু সবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে অন্যান্য নোড যুক্ত হওয়ার যে টপোলজি, সেটা আমরা কি পড়েছিলাম, সেটা কিন্তু স্টার টপোলজি। সেটা কোনটা? স্টার টপোলজি। তাহলে এটার উত্তর হবে এই যে স্টার টপোলজি। হ্যাঁ, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন দেখব। দেখো কোন ক্লাউড মডেলটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত? ঠিক আছে, যে ক্লাউড মডেলটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সেটা কি করতে পারে সাধারণ মানুষ যে ক্লাউড মডেলে সাধারণ মানুষ ইউজার অ্যাকাউন্ট খুলতে পারে, সেটা ব্যবহার করতে পারে এবং স্টোরেজ ইউজ করতে পারে। যেরকমের কি হতে পারে, মাইক্রোসফট হতে পারে, ঠিক আছে, অ্যামাজন হতে পারে, এগুলোই কিন্তু সাধারণ মানুষ অ্যাকাউন্ট খুলতে পারে, হ্যাঁ, ব্যবহার করতে পারে। খ নম্বর, কোন মডেলটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত? পাবলিক ক্লাউড মডেলটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। এটা দিয়ে সাধারণ মানুষ কি করে, এটা দিয়ে সাধারণ মানুষ ইন্টারনেটের মাধ্যমে ইউজার অ্যাকাউন্ট খুলতে পারে এবং হচ্ছে সেটায় কাজ করতে পারে। প্রশ্নটা দেখব, পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহে যোগাযোগের জন্য ব্যবহৃত তরঙ্গ কোনটি? পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহে যোগাযোগের জন্য ব্যবহৃত তরঙ্গ কোনটি? আচ্ছা এখানে আছে দেখো ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, ব্লুটুথ। আমরা সবাই জানি ব্লুটুথ হচ্ছে একটি অল্প সীমার মধ্যে, যেখানে হচ্ছে 10 মিটার 20 মিটার জায়গার মধ্যে আমরা ওয়্যারলেস কানেক্ট করে একে অপরের সাথে যুক্ত হতে পারি। কিন্তু এখানে হচ্ছে কিন্তু বলেছে তোমার উপগ্রহের সাথে। আমরা জানি যে কৃত্রিম উপগ্রহের সাথে আমরা যোগাযোগ স্থাপন করি কিসের মাধ্যমে? মাইক্রোওয়েভের মাধ্যমে। এর মাধ্যমে স্যাটেলাইট থেকে আমরা বিভিন্ন তথ্যগুলো পেয়ে থাকি। তাহলে এখানে উত্তরটা হবে দেখো মাইক্রোওয়েভ।
খ নম্বর। ঠিক আছে, তাহলে পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহে যোগাযোগের জন্য ব্যবহৃত তরঙ্গ কোনটি? মাইক্রোওয়েভ। আমরা সবাই জানতে পারলাম মাইক্রোওয়েভ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখব, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? আচ্ছা, ভিত্তি বিষয়টা আসলে কি? ভিত্তি বিষয়টা হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতির যে কয়টা ডিজিট বা অঙ্ক থাকে সেটাকেই বলা হয়, সেটাকেই মূলত ভিত্তি বলা হয় বা ভিত্তি হিসাবে গণনা করা হয়। তাহলে দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা হচ্ছে বেস মানে কি হচ্ছে বাইনারি সংখ্যার যে কয়টি ডিজিট বা অঙ্ক আছে সেগুলো কিন্তু হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি। ঠিক আছে, তাহলে এটা এখানে কয়টা অঙ্ক বা ডিজিট আছে? বাইনারির ভিত্তি এখানে আছে হচ্ছে 2টি, তাহলে ক নম্বর হবে। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 2। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন দেখব। দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? আচ্ছা, আবারও কিন্তু সেম প্রশ্ন। আমরা আগেই জানি যে হচ্ছে ভিত্তি বা বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির কয়টা অঙ্ক বা কয়টা ডিজিট আছে সেটাই হচ্ছে কিন্তু ভিত্তি। আচ্ছা দেখো, এখানে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে মূলত 8, তাহলে উত্তর হবে খ। হ্যাঁ, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, উত্তর হবে খ নম্বর। হেক্সাডেসিমেল পদ্ধতিতে এফ এর দশমিক মান কত? দেখো, হেক্সাডেসিমেলে পদ্ধতিতে এর ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 16। তাহলে এই সংখ্যা আছে কতটি? সংখ্যা কিন্তু 1 থেকে 9 পর্যন্ত 10টি। তাহলে বাকি 6টা কোথা থেকে আসবে? বাকি 6টা কিন্তু এভাবে আসবে। দেখো, প্রথমে হচ্ছে দেখো হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেস কত? বেস কিন্তু হচ্ছে 16। ঠিক আছে, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। তাহলে এখানে হচ্ছে তোমার সংখ্যা আছে, দেখো সংখ্যা আছে মূলত 0 থেকে 9। ঠিক আছে, তাহলে হলো কয়টা? 10টা। কিন্তু হেক্সাডেসিমেলের ভিত্তি কিন্তু 16টা। তাহলে এখানে কি আসবে? 10টা পেলাম। তারপর হচ্ছে দেখো এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এই পেলাম 6টা, এ বি সি ডি ই এফ। তাহলে অঙ্ক পেলাম 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এই পেলাম 10টা, আর হচ্ছে এই যে পেলাম কয়টা? 1 2 3 4 5 6, তাহলে হলো 16টা। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমেলের ভিত্তি কয়টা? 16টা। আর যদি তুমি হচ্ছে এভাবে নির্ণয় করতে যাও, এই যে দেখো এই হলো 10টা, 11 12 13 14 15 16। দেখো এই যে দেখো 11 12 13 14 15 16। ঠিক আছে, এই হচ্ছে তোমার হেক্সাডেসিমেলের ভিত্তি। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো এফ হচ্ছে 16 নম্বর অঙ্ক, কিন্তু হচ্ছে এফ এর তুমি যদি মান হিসাব করো 0 মানের মধ্যে আসবে না, 1 থেকে মান শুরু হবে। তাহলে যদি হচ্ছে এফ এর মান কত? এফ এর মান 15, কিন্তু এফ কততম অঙ্ক? 16তম অঙ্ক। ঠিক আছে, এফ কিন্তু 16তম অঙ্ক, কিন্তু যেহেতু এখানে মান বলেছে সেক্ষেত্রে 0 মানে আসবে না, 1 থেকে মান শুরু হবে। সেক্ষেত্রে হচ্ছে এফ, তাহলে এফ এর মান হবে কত? দশমিকের মান হবে এফ এর দশমিক মান হবে 15। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এইচএসসি 26, 27 এবং 28 বছর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা কিন্তু বারবার আমাদের বিভিন্ন পেজে, আমাদের হচ্ছে গ্রুপে মেসেজ দিচ্ছিলে যে HTML এর উপরে ক্লাস দাও। আজকে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত HTML এর উপরে আমাদের ক্লাসটি থাকছে। চলো দেখি কি আছে আজকের ক্লাসে। দেখো, আজকে আমরা দেখব আইসিটি 4র্থ অধ্যায়ের HTML পার্টের। দেখো কি প্রশ্ন থাকছে তোমাদের জন্য। এই এমসিকিউগুলো পড়লে তোমরা কিন্তু হচ্ছে পরীক্ষায় শতভাগ কমন পাবে, এবং আমরা শুধু এমসিকিউ পড়বো না, এমসিকিউর পাশাপাশি আমরা সিকিউ প্রশ্নগুলো পড়ে ফেলবো, এবং হচ্ছে এই HTML এ কী আছে, কিভাবে কাজ করে, এগুলোও কিন্তু আমরা এই প্রশ্নগুলো থেকে জেনে নেব। ঠিক আছে, চলো দেখি আজকে প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নটা আছে,
HTML এর প্রধান উদ্ভাবক কে? ঠিক আছে, আমরা সবাই জানি যে টিম বার্নার্স-লি উনি যখন CERN এ কাজ করতেন তখন 1990 সালে উনি কিন্তু HTML, HTTP এবং হচ্ছে URL এই তিনটিই হচ্ছে বানিয়েছিলেন। ঠিক আছে, এবং হচ্ছে তাহলে উদ্ভাবককে, উদ্ভাবক হচ্ছে কিন্তু টিম বার্নার্স-লি। কত সালে? 1990 সালে তিনি কিন্তু এটি বানিয়েছিলেন। কিন্তু এটি কখন প্রকাশিত হয়? হ্যাঁ, এটি কিন্তু প্রকাশিত হয় হচ্ছে 1993 সালে। তাহলে HTML এর উদ্ভাবককে? উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি। কত সালে তিনি হচ্ছে এটি উদ্ভাবন করেছিলেন? 1990 সালে, এবং এটি প্রথম হচ্ছে প্রকাশিত হয় 1993 সালে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। HTML ফাইলের নামের এক্সটেনশন কোনটি? হ্যাঁ, মানে কোন ফাইলটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা HTML ফাইল। ঠিক আছে, দেখো HTML ফাইলে কিন্তু দুইটা নেম এক্সটেনশন ব্যবহার করা হয়। একটা হচ্ছে দুইটোর যে কোনো একটা দেখলেই তোমরা বুঝবে এটা হচ্ছে HTML ফাইল। কোন দুটো ফাইল ব্যবহার করা হয়? দেখো, একটা হচ্ছে HTML, ঠিক আছে, আরও একটা ব্যবহার করা হয় কিন্তু, সেটা হচ্ছে দেখো HTM। হ্যাঁ, দেখো .html এটা যদি লেখা থাকে তাহলে এই নেম এক্সটেনশনটা দেখলেও তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে একটা HTML ফাইল। আর যদি হচ্ছে .htm থাকে তাহলেও বুঝতে পারবে যে এটা একটা হচ্ছে HTML ফাইল। ঠিক আছে, তাহলে HTML ফাইলের দেখো নেম এক্সটেনশন এখানে এই যে গ নাম্বার উত্তর। কিন্তু যদি এটা না থাকে, এটা যদি না থাকে, তোমাদের যদি এখানে থাকে শুধুমাত্র HTM, তাহলেও কিন্তু এটাও কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাও কিন্তু উত্তর করতে পারবে। পরবর্তী প্রশ্নটা আমরা কি আছে দেখি চলো। HTML এর সবথেকে বড় হেডিংটা কোনটি? ঠিক আছে, আমরা উত্তরটা দেখার আগে, এখানে উত্তর দেওয়া নাই, চলো আমরা হচ্ছে উত্তর কেন দেই না সেটা তোমাদের বলি। দেখো, HTML এ হচ্ছে টোটাল 6টা হেডিং ট্যাগ আছে। ঠিক আছে, কোনটা কি কি? দেখো, H1, H2, H3, H4, H5 এবং হচ্ছে H6। সব থেকে বড় হচ্ছে H1 এবং সব থেকে ছোট হচ্ছে ঠিক আছে, সব থেকে বড় হেডিং ট্যাগটা হচ্ছে H1 এবং সব থেকে ছোট হেডিং ট্যাগটা হচ্ছে H6। মানে তুমি যদি শুরু করো যে H1 দিয়ে যদি তুমি শুরু করো তাহলে তুমি যে সেটার মধ্যে যে হেডিংটা লিখবে সেটা বড় হবে। এরপরে H2 দিয়ে যে হেডিংটা লিখবা H1 এর থেকে একটু ছোট হবে। H3 যেটা লিখবা H2 এর থেকে একটু ছোট হবে। H4 দিয়ে যেটা লিখবা H3 এর থেকে সেটা একটু ছোট হবে। এভাবেই কিন্তু তোমাদের যে হেডিংগুলো আছে সেগুলো হচ্ছে বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে আসবে। তাহলে দেখো, এখানে HTML এর সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগটা হচ্ছে কিন্তু H1। যদি প্রশ্নে আসে যে সবথেকে ছোট হেডিং ট্যাগ কোনটি, সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, HTML এ প্যারাগ্রাফ তৈরির জন্য কোন ট্যাগটি ব্যবহৃত হয়? ঠিক আছে, এখানে আমরা উত্তর রাখিনি। কেন রাখিনি এটাও হচ্ছে তোমাদের দেখাবো, যাতে প্রশ্নটা যেভাবেই আসুক তোমরা যেন বুঝতে পারো। হ্যাঁ, প্রশ্নটা যেভাবেই আসুক তোমরা যেন বুঝতে পারো। দেখো, প্যারাগ্রাফ তৈরির জন্য যে হেডিংটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু পি। ওয়েব পেজে হচ্ছে একটা লেখার জন্য, কোডিং লেখার জন্য কিন্তু প্যারাগ্রাফের জন্য সবসময় একটা জায়গা রাখা হয়। ঠিক আছে, তো একটা জায়গা রাখা হয় যে এখানে প্যারাগ্রাফ থাকবে। কীরকমের প্যারাগ্রাফ অপশনটা থাকে? এই যে দেখো, পি থাকবে, পি শুরু হবে, তারপর মাঝখানে হচ্ছে তোমার প্যারাটা যত অক্ষরের থাক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যত বড় হোক, যত লাইনের হোক, 10 লাইন হোক, 20 লাইন হোক, সমস্যা নেই। এটা হচ্ছে শুরু হবে। ঠিক আছে, শুরু হবে, এরপরে হচ্ছে আমি শেষ করে দিলাম। এই ঠিক আছে, প্যারাগ্রাফ তৈরির ট্যাগটা কিন্তু হচ্ছে পি।
এবং এখানে তোমার হচ্ছে পি দিয়ে শুরু করবে, মাঝখানে তোমার প্যারাগ্রাফটা লিখবে এবং হচ্ছে শেষ করবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। আমরা কিন্তু আগের ক্লাসে পড়েছিলাম যে হচ্ছে ইমপিটি বা ফাঁকা ট্যাগ, মানে ফাঁকা ট্যাগ হচ্ছে যার নিজস্ব ওই রকমের কোনো কাজবাজ থাকে না, ঠিক আছে, আর বা হচ্ছে নিজস্ব কোনো ওই রকমের লেখা থাকে না, সে শুধু কাজ করে আর চলে যায়, কাজ করে আর হচ্ছে চলে যায়। তাহলে দেখো লাইন ব্রেক দেওয়ার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? লাইন ব্রেকের মধ্যে কিন্তু হচ্ছে অনেক প্যারাগ্রাফ থাকবে বা অনেক কিছু লেখা থাকবে, তার নিজস্ব অনেক লেখা আছে, যেরকম যেরকম পি প্যারাগ্রাফ, ঠিক আছে, এই পি ট্যাগটির মধ্যে যেরকম লেখা থাকে, এই যে বি আর এটা কিন্তু এরভাবে কাজ করে না, ঠিক আছে। তো এখানে দেখো লাইন ব্রেকের জন্য হচ্ছে কোন ট্যাগটি ব্যবহার করা হবে? লাইন ব্রেকের জন্য কিন্তু ব্যবহার করা হবে বি ট্যাগ, ঠিক আছে, বিআর, ঠিক আছে। লাইন ব্রেকের জন্য কি ব্যবহার করা হয়? বিআর। এটার কিন্তু শেষ লাগে না, যেরকমের আমরা আগে দেখেছিলাম, এই যে আমরা যেরকম হচ্ছে প্যারাগ্রাফে ট্যাগটিতে দেখেছিলাম মাঝখানে প্যারাগ্রাফ থাকে এবং হচ্ছে এটাকে শেষ করতে হয়, কিন্তু এই যে লাইন ব্রেকের জন্য কিন্তু এটা শেষ করতে হয় না। এটা তুমি হচ্ছে লাইনের মাঝখানে যেখানে যেখানে তুমি লাইনটাকে পরবর্তী লাইনে সরিয়ে নিয়ে যেতে চাও, সেখানে কিন্তু তুমি এই বি ট্যাগটি ব্যবহার করবে, বিআর ট্যাগটি ব্যবহার করবে, কিন্তু এটা কিন্তু শেষ করতে হবে না। যেরকমের এই যে প্যারাগ্রাফে যেরকম শেষ করতে হবে বা অন্য একটা বডিতে শেষ করতে হবে, এটাই কিন্তু এই যে লাইন ব্রেক ট্যাগটা কিন্তু শেষ করতে হয় না, ঠিক আছে। এখানে কিন্তু এই যে দেখো, এই যে বিআর কিন্তু লাগে না, হ্যাঁ, এটা কিন্তু দরকার হয় না, ঠিক আছে। এখানে শুধুমাত্র তুমি যেখানে হচ্ছে ব্রেক চাও সেখানে বিয়ারটা বসাই দেবে। তাহলে কোন ট্যাগটি ব্যবহার করা হয়? এখানে কিন্তু হবে কোনটা? বিআর। এই ট্যাগটি হচ্ছে তোমার অপশনে যেখানে থাকবে তুমি সেই উত্তরটা বসিয়ে দিবে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখব কি আছে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। হাইপারলিংক তৈরির জন্য কোন ট্যাগটি ব্যবহৃত হয়? ঠিক আছে, হাইপারলিংক তৈরির জন্য কোন ট্যাগটি ব্যবহৃত হয়? আমরা জানি যে হাইপারলিংক তৈরির জন্য কিন্তু এ ট্যাগটি হচ্ছে ব্যবহৃত হয়, ঠিক আছে, এ ট্যাগটি ব্যবহৃত হয়, কিন্তু এ শুধুমাত্র ওকে হচ্ছে হেল্প করে, কে জানো? এই অ্যাট্রিবিউটটা হচ্ছে ওকে মূলত হেল্প করে, মানে হাইপারলিংক তৈরি ট্যাগ হচ্ছে এ, তবে হচ্ছে ওকে হেল্প করে হচ্ছে একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি? HREF, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। আচ্ছা, ওয়েব পেজে ছবি বা ইমেজ যুক্ত করার সঠিক ট্যাগ কোনটি? ঠিক আছে, আচ্ছা, আমরা জানি যে ইমেজ যদি আমরা যুক্ত করতে যাই, প্রথমে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে কিন্তু যে ইমেজ সোর্স, SRC। কি লাগে? SRC। SRC মানে কি? SRC মানে হচ্ছে ইমেজ সোর্স, মানে ছবিটা কোথা থেকে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, প্রথমে আমাদের নিতে হবে কি? তাহলে প্রথমে আমাদের নিতে হবে হচ্ছে ইমেজ, ঠিক আছে। তারপরে আমাদের লিখতে হবে, আমাদের বুঝাতে হবে যে SRC, ঠিক আছে, আমাদের বুঝাতে হবে যে ছবিটা সোর্সটা কোথায়। আচ্ছা, দিলাম, ইমেজ বুঝাইলাম, ইমেজ সোর্স বুঝাইলাম। তারপরে হচ্ছে আমাদের কোথায় হচ্ছে ছবিটা আছে এবং কি নামে আছে। মনে করো যে তুমি একটা বিড়ালের ছবি এখানে যুক্ত করতে চাও, তাহলে বিড়ালের ছবিটা মনে করো যে তোমার যে ফোল্ডার আছে সেখানে মনে করো যে জেপিজি ফরম্যাটে আছে, এবং তাহলে সেখানে মনে করো ছবিটার নাম হচ্ছে ক্যাট। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? ক্যাট ডট জেপিজি, ঠিক আছে, মানে আমরা হচ্ছে জেপিজি ফাইল ফরম্যাটে আছে সেটাও হচ্ছে বুঝাইলাম। তাহলে দেখো, ইমেজ সোর্স প্রথম নিলাম, তারপর হচ্ছে ছবিটা নাম মনে করো যে আমাদের সেভ করা ছিল ক্যাট, আমরা সেটাও বুঝাইলাম। তারপরে এটা জেপিজি ফরম্যাটে আছে, সেটা ওয়েব পেজকে আমরা বুঝাইলাম। তারপরে আমাদের লিখতে হবে কি? আমাদের লিখতে হবে আলটা, ঠিক আছে, আলট্রা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা দিব, দেখো, এরপরে আমরা দিব হচ্ছে এখানে কি আছে দেখো, এই ধরো একটি আউটপুট আমরা কি বুঝাইতেছি? একটি
বিড়ালের ছবি, ঠিক আছে? এটি কিসের ছবি? বিড়ালের ছবি, একটি বিড়ালের ছবি, শেষ। ঠিক আছে, এছাড়াও হচ্ছে তুমি এখানে কিন্তু হাইট এবং ওয়েটটাও হচ্ছে উল্লেখ করে দিতে পারো, যে ছবিটা তুমি কত সাইজের মধ্যে চাও। যেরকম ছবিটা তোমার আছে ওখানে হয়তো 2000 পিক্সেলের আছে, বা হচ্ছে 2000 বাই 1000 আছে, বা 1000 বাই 3000 আছে, কিন্তু তুমি যেখানে হচ্ছে ছবিটা নিতে চাও সেখানে তুমি কতটুকু জায়গায় নিতে চাও, সেখানে কি তুমি 500 বাই 500 চাও, নাকি সেখানে 1000 বাই 1000 চাও, সেটা হচ্ছে তুমি এখানে বলে দিতে পারো। যেরকম তুমি বলে দিতে পারো HCIG, হ্যাঁ, হাইট লিখতে পারো হচ্ছে 660, ঠিক আছে? তারপর তুমি ওয়াইডটা লিখে দিতে পারো যে আমি ওয়াইড চাই হচ্ছে 500, ঠিক আছে? তুমি কিন্তু এই ট্যাগের মধ্যে এটাও হচ্ছে তুমি লিখে দিতে পারো। এই হচ্ছে তোমার তাহলে ছবি বা ইমেজ যুক্ত করার ট্যাগ কোনটি? ট্যাগ হচ্ছে এইটি, ঠিক আছে? আমরা আশা করি যেভাবেই প্রশ্নটা আসুক তোমরা অবশ্যই পারবে, এবং এগুলো শিখে নিলে হবে কি, যে একটা এমসিকিউ না, তুমি হচ্ছে ওই ক্যাটাগরির যতগুলো প্রশ্ন আসবে সবগুলো অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আবার আসছে দেখো, ইমেজ যুক্ত করার ট্যাগে কোন অ্যাট্রিবিউটটা হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে? আমরা কিন্তু একটু আগেই হচ্ছে এই প্রশ্নটা বুঝিয়েছিলাম, মোটামুটি এই প্রশ্নটার উত্তরটা আগের প্রশ্নেই দিয়েছিলাম। তারপরে দেখো তোমরা এটা কি, দেখো এটা কিন্তু হাইপার লিঙ্কের একটা হচ্ছে অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে এ কে হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে আলট্রা। কোন অ্যাট্রিবিউটটা বাধ্যতামূলক সেটা হচ্ছে, দেখো আলট্রা হচ্ছে ইমেজ সোর্সে লাগে, ইমেজ আনার জন্য লাগে, কিন্তু এটা বাধ্যতামূলক না। তুমি আলট্রা না দিলেও ছবি যুক্ত হবে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে SRC, মানে হচ্ছে তুমি যে ইমেজ আনবা সেটা তাদেরকে আগে ওয়েব পেজকে বুঝাইতে হবে। কিভাবে বুঝাবা? তুমি যদি ইমেজ SRC না দাও, SRCটা যদি না দাও, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স। তো তুমি যদি SRC না দাও তাহলে ওয়েব পেজ বুঝতে পারবে না যে তুমি ছবি আনতে চাচ্ছ। সেক্ষেত্রে তোমার সোর্সটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা বাধ্যতামূলক, এটা লাগবে তুমি যদি ছবি যুক্ত করতে চাও। তাহলে এখানে উত্তর কি? উত্তর হবে গ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। একটা সমীকরণ লেখা আছে, এবং লেখা আছে সমীকরণটি HTML এ লেখার জন্য কোন ট্যাগটি প্রয়োজন, ঠিক আছে? আমরা জানি যে সমীকরণ বা হচ্ছে যখন পাওয়ার লেখে তখন কিন্তু আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগটি ব্যবহার করি, ঠিক আছে? কোন ট্যাগটি ব্যবহার করি? সুপারস্ক্রিপ্ট ট্যাগটি ব্যবহার করি মান লেখার জন্য, ঠিক আছে? এটা গণিতের জন্য আমরা ব্যবহার করি। তাহলে দেখো কোন ট্যাগটি প্রয়োজন, সেটা কিন্তু এই যে এইটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ বা হচ্ছে SUP, এই ট্যাগটি হচ্ছে প্রয়োজন। এখন দেখি আমরা কিভাবে এটি হচ্ছে ব্যবহার করতে হবে। দেখো এই যে দেখো সমীকরণটি আমরা দেখি, x সমান সমান a, এখানে কিন্তু আমাদের সুপারস্ক্রিপ্টটা ব্যবহার করতে হবে। দেখো, হ্যাঁ, সুপারস্ক্রিপ্ট মাঝখানে হচ্ছে মান কত? মান হচ্ছে 2, ঠিক আছে? এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, তারপর হচ্ছে প্লাস, দেখো তারপর হচ্ছে কত আসে? b, হ্যাঁ, বির পরে হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট, তারপরে এখানে মান হচ্ছে b এর মান কত? 2, ঠিক আছে? দেখো বের পাওয়ার, পাওয়ার হচ্ছে 2। দেখো 2, হ্যাঁ, আমরা হচ্ছে এভাবে আমরা এই সমীকরণটি বা এই ট্যাগটি ব্যবহার করতে পারি। কিভাবে? এখানে দেখো x সমান সমান এর পাওয়ার হচ্ছে 2, এটা হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্টের মাঝে লিখবো, তাহলে পাওয়ারটা উপরে চলে আসবে, ঠিক আছে, আউটপুটে। তো দেখো সুপারস্ক্রিপ্টের মাঝে আমরা লিখলাম 2, মানে তারপর হচ্ছে আমরা শেষ করলাম, তারপরে আমরা হচ্ছে শুরু করলাম। দেখো বি এর মান, বি এর হচ্ছে পাওয়ার কত? বি এর পাওয়ার হচ্ছে 2, আমরা হচ্ছে এটা সুপারস্ক্রিপ্টের মধ্যে 2 লিখলাম, এটা আউটপুটে বি এর মান 2 আসবে। এভাবে হচ্ছে আমাদের কিন্তু HTML এ সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে এই মানগুলো, এই পাওয়ারগুলো লিখতে হবে, ঠিক আছে? আবার পরবর্তী প্রশ্নে যাব। দেখো H2O সংকেতটি লেখার জন্য নিচের কোন ট্যাগটি প্রয়োজন, ঠিক আছে? আমরা একটু আগেই হচ্ছে পড়েছিলাম যে মান লেখার জন্য কিন্তু তোমাকে অবশ্যই সুপারস্ক্রিপ্ট ট্যাগটি ব্যবহার করতে হবে,
ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কোন ট্যাগটি প্রয়োজন, এখানেও কিন্তু হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগটি হচ্ছে প্রয়োজন। ঠিক আছে, উত্তর হবে কি এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। দেখো এখানেও কিন্তু বিষয়টা সেম। ঠিক আছে, এখানে তোমাকে হচ্ছে এই যে দেখো এইচ, এইচ দিবে, তারপর হচ্ছে এখানে লিখতে হবে এই যে সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ সুপারস্ক্রিপ্ট, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, তারপর হচ্ছে ও। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু এভাবে যদি তুমি লেখো তাহলে কিন্তু তোমার এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে তুমি কিন্তু লিখতে পারবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। পরবর্তী প্রশ্ন কি আছে চলো দেখি। HTML এ আনঅর্ডার লিস্ট তৈরির ট্যাগ কোনটি? দেখো আমাদের কিন্তু অর্ডার অর্ডার অথবা হচ্ছে আনঅর্ডার হোক, তারপর হচ্ছে হোক, এখানে কিন্তু আমাদের প্রথমেই যেটা নিতে হয়, দেখো আনঅর্ডার লিস্ট তৈরির ট্যাগ কিন্তু কোনটা? আনঅর্ডার লিস্ট ইউএল। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। দেখো তাহলে ট্যাগ কোনটি? ট্যাগটি হচ্ছে কিন্তু ইউএল, হ্যাঁ আনঅর্ডার লিস্ট। এই যে দেখো হ্যাঁ আনঅর্ডারেড লিস্ট। ঠিক আছে, আনঅর্ডারেড লিস্ট। তাহলে HTML এ আনঅর্ডারেড লিস্ট তৈরির ট্যাগ কোনটি? ট্যাগ হচ্ছে ইউএল। ঠিক আছে, এবং হচ্ছে অর্ডার লিস্ট কোনটা? অর্ডার লিস্ট হচ্ছে দেখো এই যে ওএল, এটা কিন্তু হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে, আর যদি হচ্ছে তোমাকে বলে যে ডাটা, ঠিক আছে, তাহলে তুমি যদি হচ্ছে তোমাকে যদি বলে যে ডাটা দিতে, ঠিক আছে, তাহলে হবে টিডি। টিডি হচ্ছে টেবিল ডাটা। ঠিক আছে, আর যদি রো দিতে বলে তাহলে হচ্ছে টিআর। টিআর হচ্ছে টেবিল রো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। আচ্ছা, অর্ডার লিস্ট তৈরির জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়? ঠিক আছে, অর্ডার লিস্ট তৈরির জন্য কোন ট্যাগটি ব্যবহৃত হয়? ঠিক আছে, একটু আগে বলেছি যে অর্ডার লিস্ট তৈরির জন্য হচ্ছে যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওএল। এটা কিন্তু হচ্ছে অর্ডার লিস্ট। এছাড়া হচ্ছে ইউএল বা হচ্ছে এগুলো যা আছে টেবিল রোর জন্য টিআর ব্যবহৃত হয়, সেটা আমি আগেই বলেছি। কিন্তু যেরকমের হচ্ছে টিআর, ঠিক আছে, এটা হচ্ছে কি টেবিল টেবিল রো। ঠিক আছে, তারপর হচ্ছে যেরকমের টিডি টেবিল ডাটা। ঠিক আছে, তারপর হচ্ছে যেরকমের ইউএল মানে হচ্ছে আনঅর্ডারেড লিস্ট। ঠিক আছে, এই যে দেখো, তো তোমার এখানে অর্ডার লিস্ট বলেছে, অর্ডার লিস্ট তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি সঠিক? এটা কিন্তু হচ্ছে এই ট্যাগটি। ঠিক আছে, দেখো এই দেখো ওএল, এই ট্যাগটি হচ্ছে এখানে সঠিক। আর এই ট্যাগগুলো হচ্ছে কিন্তু লাগে, বাট এই কাজটার জন্য যেটা বলেছে অর্ডার লিস্ট, এটার জন্য হচ্ছে ওএল ট্যাগটি ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্ন কি আছে দেখব। দেখো HTML এ টেবিল তৈরির প্রধান ট্যাগ কোনটি? ঠিক আছে, আমরা কিন্তু এতক্ষণ টেবিলের ভিতরে যা যা আছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করেছি। তো টেবিল ট্যাগ, প্রধান ট্যাগ হচ্ছে কিন্তু টেবিলই। ঠিক আছে, এই টেবিল তৈরির প্রধান ট্যাগ হচ্ছে টেবিলই। এই ট্যাগটা হচ্ছে প্রধান ট্যাগ। তো তোমাকে হচ্ছে যেটাই অপশন দেওয়া থাকে, যদি হচ্ছে প্রশ্ন করা হয় যে HTML তৈরির প্রধান ট্যাগ কোনটি, প্রধান ট্যাগ হচ্ছে টেবিল। ঠিক আছে, আশা করি তোমরা পারবে। পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। আচ্ছা, দেখো টেবিলের সারি তৈরি করার জন্য কোন ট্যাগটি ব্যবহৃত হয়? টেবিলের সারি তৈরি করার জন্য
কোন ট্যাগটি ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখো আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে তোমাদের কিছু ট্যাগ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা সবসময় মনে রাখবে। ইউআরএল, যেরকম হচ্ছে আনঅর্ডারেড লিস্ট, ঠিক আছে, তারপর হচ্ছে যেরকমের হচ্ছে ওএল, অর্ডারেড লিস্ট, ঠিক আছে, অর্ডার লিস্ট, তারপর হচ্ছে যেরকমের টি আর, টি আর হচ্ছে, হ্যাঁ, টি আর হচ্ছে কি, টেবিল রো, টেবিল, টেবিল রো, ঠিক আছে। এবং হচ্ছে যদি টিডি বলে, টিডি, টিডি হচ্ছে কি, টেবিল ডাটা, মানে টেবিলের উপর কি রাখবে সেটা হচ্ছে কিন্তু এটার মধ্যে থাকবে, টেবিল, টেবিল ডাটা, ঠিক আছে। তাহলে দেখো টেবিলের সারি বা রো তৈরি করার জন্য কোন ট্যাগটি ব্যবহৃত হয়, এই যে দেখো টি আর, এই ট্যাগটি হচ্ছে ব্যবহৃত হয়, টি আর টেবিল রো এই ট্যাগটি ব্যবহৃত হয়। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্ন কি আছে দেখব। দেখো প্রশ্নটা হচ্ছে যে নিচের কোনটি একটি খালি বা হচ্ছে ইমপিটি ট্যাগ, ঠিক আছে। আমরা প্রথমে বলেছিলাম যে ট্যাগটার মধ্যে আসলে তেমন কিছু থাকে না, ঠিক আছে, তার ভিতরে লেখা বা অন্য কিছু থাকে না, সে মূলত হচ্ছে আসে এটা কাজ করার জন্য, কাজ করে এবং চলে যায়, তার কাজ, তার কোনো শেষ থাকে না, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখব লেখার মধ্যে যে হচ্ছে বিআর ট্যাগটি বসে, এই ট্যাগটির কিন্তু এর কারণ কাজ, এর কিন্তু কোনো শেষ থাকে না, ঠিক আছে। এই ট্যাগটির কোনো হচ্ছে শেষ নাই, এটা হচ্ছে একটা কি ট্যাগ, এটা হচ্ছে একটা ইমপিটি ট্যাগ, এটা হচ্ছে কি, বিআর হচ্ছে একটা ইমপিটি ট্যাগ, এটা লাইনের মধ্যে বসে, লাইনটাকে ব্রেক করে পরবর্তী লাইনে নিয়ে যায়, এবং এটা কিন্তু একটা খালি ট্যাগ, ঠিক আছে। তাহলে নিচের কোনটি হচ্ছে খালি বা ইমপিটি ট্যাগ, বিআর হচ্ছে খালি বা ইমপিটি ট্যাগ। প্রশ্নগুলো হচ্ছে সুন্দর মতো মাথায় নিয়ে নিবা, যাতে হচ্ছে কোনোভাবে কনফিউজ হওয়ার মতো কোনো বিষয় তৈরি না হয়। প্রশ্নের মধ্যে হচ্ছে তোমরা অপশন দেখার আগে যেন উত্তর করতে পারো, সেভাবেই হচ্ছে আমরা তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকি। আচ্ছা, কোনো লেখাকে বোল্ড বা মোটা অক্ষর করার সঠিক ট্যাগ কোনটি? দেখো কোনো লেখাকে বোল্ড বা মোটা করার সঠিক ট্যাগ কোনটি? লেখাকে বোল্ড বা মোটা করার জন্য কিন্তু এখানে বলেছে যে সঠিক ট্যাগ কোনটি, কিন্তু আমি তোমাদের বলবো লেখাকে বোল্ড এবং মোটা করার জন্য কিন্তু দুটো ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। কি ট্যাগ? একটা হচ্ছে স্ট্রং, ঠিক আছে, আরেকটা হচ্ছে, দেখো, আরেকটা হচ্ছে মনে করো বি, ঠিক আছে। এখন তুমি যদি স্ট্রং ট্যাগটি ব্যবহার করো, সেক্ষেত্রে লেখাটা বোল্ডও হবে এবং লেখাটাকে হাইলাইটও হবে, মানে হাইলাইট বলতে লেখাটাকে ইম্পর্টেন্ট ও বুঝাবে, ঠিক আছে, ইম্পর্টেন্টও বুঝাবে এবং হচ্ছে বোল্ডও হবে, এই দুটোই হচ্ছে কিন্তু স্ট্রং দিলে হবে। কিন্তু বি দিলে হচ্ছে শুধু লেখাটা মোটা হবে, ঠিক আছে। যেরকমই তুমি যদি দাও যে বি, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে মনে করো থাকবে একটি ছাগল, একটি ছাগল, মনে করো থাকবে একটি কালো ছাগল, কালো ছাগল, ঠিক আছে। এখন তারপরে আমরা এটাকে শেষ করে দিলাম, মানে আমরা এইটুকু লেখাই চাই হচ্ছে যে লেখাটা মোটা হোক। এখানে যদি এটা দেই তাহলে এই লেখাটা হচ্ছে মোটা হবে, ঠিক আছে, এই লেখাটা মোটা হবে। আর হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে দেখো এখানে যদি আমরা স্ট্রং দেই এবং এই লেখাটা ব্যবহার করি এবং হচ্ছে, তাহলে কিন্তু এই লেখাটা একই সাথে হচ্ছে ইম্পর্টেন্টও বোঝাবে, লেখাটা মোটাও হবে, ঠিক আছে। তাহলে যদি তোমার বি অ্যান্সারে যদি শুধুমাত্র বি থাকে, তাহলে বি ট্যাগটি থাকলে তুমি বি ট্যাগটি অ্যান্সার করবা। যদি স্ট্রং ট্যাগটি থাকে, স্ট্রং ট্যাগটিও কিন্তু অ্যান্সার করতে পারো। তবে যদি হচ্ছে স্ট্রং এবং বি দুইটা ট্যাগ থাকে, তাহলে তুমি বিটাই অ্যান্সার করতে পারো, বাট যদি বিটা না থাকে তাহলে তুমি স্ট্রংটাকেও অ্যান্সার করতে পারো। আশা করি তুমি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
ঠিক আছে না? আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। HTML এ কমেন্ট লেখার সঠিক নিয়ম বা হচ্ছে সিনট্যাক্স কোনটি? HTML এ মূলত হচ্ছে কোড বোঝার জন্য কমেন্ট লেখা হয়, কিন্তু এটি কিন্তু ওয়েবসাইটে রান করে না, ঠিক আছে? এটি ওয়েব বোঝার জন্য, কোডিং বোঝার জন্য হচ্ছে লেখা হয়, তবে এটি হচ্ছে রান করে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো দেখো HTML এ হচ্ছে কমেন্ট লেখার সঠিক নিয়ম হচ্ছে, দেখো ঠিক আছে, এই যে এটা হচ্ছে HTML এ কমেন্ট লেখার সঠিক নিয়ম, ঠিক আছে? আচ্ছা আমরা বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্নটা দেখবো চলো। আচ্ছা, ইন্টারনেট ব্যবহৃত পরিভাষা বা ইউআরএল এর পূর্ণরূপ কি? ঠিক আছে, আমরা জানি যে ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা এটা কি করে? এটা হচ্ছে ইন্টারনেটে সংযুক্ত যত হচ্ছে নেটওয়ার্ক আছে সেগুলো কি ধরনের নেটওয়ার্ক এবং হচ্ছে সেগুলো কিভাবে কাজ করে, সেটা যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো হচ্ছে দেয় দেয় হচ্ছে ইউআরএল। আমরা হচ্ছে ইউআরএল দিয়ে যখন হচ্ছে একটা সার্চ করি তখন হচ্ছে সেই ইনফরমেশনটা এবং সেই ওয়েব পেজটা কী ধরনের সেটা কিন্তু হচ্ছে সে বের করে ফেলে। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো চলো। দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে। HTML এ বাংলা ফন্ট ব্যবহার করার জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন? ঠিক আছে, আমরা কিন্তু জানি যে ট্যাগ প্রয়োজন, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে যে ট্যাগের সাথে কোন অ্যাট্রিবিউটটা প্রয়োজন সেটা কিন্তু জানতে চাচ্ছে। আচ্ছা দেখো, আমাদের যখন হচ্ছে আমরা জানি বিভিন্ন ফন্ট থাকে, যেরকম হচ্ছে অব্র, তারপর বিজয় 52, ঠিক আছে, 21, এগুলো ফন্ট থাকে। আমাদের যখন হচ্ছে লেখার প্রয়োজনে ফন্ট চেঞ্জ করতে হয় তখন কিন্তু আমরা কিন্তু হচ্ছে প্রথমেই হচ্ছে ট্যাগটি ব্যবহার করি। কোন ট্যাগটি ব্যবহার করি? আমরা হচ্ছে কিন্তু ব্যবহার করি হচ্ছে ফন্ট। প্রথমেই লেখি কি? প্রথমেই লেখি হচ্ছে ফন্ট, ঠিক আছে? তো ফন্ট ট্যাগটি হচ্ছে আমরা ব্যবহার করি, কিন্তু আমরা হচ্ছে ফন্টের সাথে যে অ্যাট্রিবিউটটা আমাদের প্রয়োজন হয় সেটা কিন্তু হচ্ছে ফেস, ঠিক আছে? ফেস অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের প্রয়োজন হয়। তাহলে এখানে উত্তর হবে কত? দেখো HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউটটি প্রয়োজন আমরা জানতে পারলাম। আমাদের হচ্ছে ট্যাগ দরকার হচ্ছে ফন্ট, আর অ্যাট্রিবিউট প্রয়োজন হয় ফেস। তাহলে উত্তর হবে খ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। আচ্ছা পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি চলো। ইন্টারনেটের জগতে www এর পূর্ণরূপ এবং এর জনককে দেখো। আমরা সবাই জানি যে 1989 সালে টিম বার্নার্স-লি যখন হচ্ছে CERN-এ, উনি হচ্ছে নিউজিল্যান্ডের একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে যখন উনি কাজ করতেন তখন কিন্তু উনি হচ্ছে www বা ওয়ার্ল্ড, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, কত সালে প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 1989 সালে, কিন্তু যখন উনি নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠান CERN-এ যখন উনি কাজ করতেন তখন এটি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? তাহলে এর www এর হচ্ছে পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং হচ্ছে এটা জনকে টিম বার্নার্স-লি। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আমরা কিন্তু হচ্ছে আমাদের ক্লাসগুলোতে শুধু MCQ পড়বো না, আমরা MCQর পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে এই যে টপিকটা নিয়ে আমরা হচ্ছে ক্লাসটা থাকে সেই টপিকটার আদ্যপান্ত সেই টপিকটা থেকে কি সিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলোও কিন্তু আমরা হচ্ছে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং এমনভাবে আমাদের পড়ানো হয় যেটা হচ্ছে তোমরা এটা থেকে যেভাবেই প্রশ্ন আসুক তোমরা যেন পারো। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের PDF এবং হচ্ছে প্রত্যেকটা ক্লাসের সাজেশন এবং এই যে তোমাদের SSC 26 যারা আছে, তোমাদের সামনে পরীক্ষা শুরু হচ্ছে, এই পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টের ম্যারাথন ক্লাস এবং হচ্ছে ফাইনাল সাজেশনগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে থাকছে। তোমরা যে প্ল্যাটফর্ম থেকে আমাদের ক্লাসটি দেখছো, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করো, মেসেজ করলেই কিন্তু আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত করে দিব। এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হলেই তোমরা আমাদের ক্লাস কখন শুরু হবে, আমাদের
সাজেশনগুলো পিডিএফ ফরম্যাট, ইমেজ ফরম্যাট, সব ফরম্যাটের পেয়ে যাবে। এবং তোমরা কিন্তু আমাদের মেসেজ করে জানাতে পারো যে তোমাদের কোন ফাইলটি প্রয়োজন, কোন পিডিএফটি প্রয়োজন, কোন টপিকের ক্লাস প্রয়োজন, সব কিছুই কিন্তু আমরা দিচ্ছি এই পেজে। ধন্যবাদ। আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি বরাবর মতো সবাই খুব ভালো আছো। শারীরিক অসুস্থতার জন্য মাঝখানে কিছুদিন ক্লাস নিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে তোমরা আইসিটির নিয়মিত ক্লাসগুলো পাবে ইনশাআল্লাহ। তো হচ্ছে তোমরা কিন্তু আমাদের ইনবক্সে মেসেজ করে জানাতে পারো যে তোমরা কোন টপিকে ক্লাস নাও, আমরা সেভাবে তোমাদের দিব। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা সকল সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি। এবং তোমরা আমাদের ইনবক্স করে জানাতে পারো তোমরা কোন সাবজেক্টের এবং কোন টপিকের উপরে ক্লাস চাও। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসে কি থাকছে। আজকের ক্লাসে কিন্তু থাকছে আইসিটির চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ, যে এমসিকিউ গুলো পড়লে তুমি কিন্তু নিশ্চিত কমন পাবে পরীক্ষায়। এবং আমরা সবগুলো অধ্যায় এমসিকিউ, সিকিউ, সাজেশন সহ সবগুলো ক্লাস দিব। চোখ রাখো বিদ্যাপীঠ একাডেমির পেজে। চলো তাহলে আজকে কি আছে শুরুতে দেখি। HTML এর পূর্ণরূপ কি? ঠিক আছে, HTML এর পূর্ণরূপ কি? আমরা সবাই জানি যে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটি কি? এটি কিন্তু হচ্ছে ওয়েব পেজ বানানোর কঙ্কাল। ঠিক আছে, এটা কিন্তু কোনো ভাষা না সরাসরি, এটা হচ্ছে একটা ওয়েব পেজ বানানোর কঙ্কাল বা বডি। আচ্ছা, তো দেখো উত্তর হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখন তোমাদের যেটা দেখতে হবে এখানে আছে, দেখো এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, ঠিক আছে, দেখো হাইপারটেক্সট, হাইপারটেক্সট, তারপরে এখানে আছে হচ্ছে মার্কআপ আর ব্যাখ্যা করতে পারি হচ্ছে কি আছে, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই তিনটি বিষয় আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, হাইপারটেক্সট হচ্ছে কি করে? হাইপারটেক্সটটা হচ্ছে তোমাকে লিংকের সাহায্যে, যেরকম তুমি একটা লিংকে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যায়। ঠিক আছে, যেরকম হচ্ছে লিংকে ক্লিক করলে অন্য পেজে নিয়ে যায়। ঠিক আছে, অন্য পেজে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লিংকে ক্লিক করলে হাইপারটেক্সটে অন্য পেজে নিয়ে যায়। আচ্ছা, তারপর দেখো আছে কি হচ্ছে মার্কআপ। হ্যাঁ, মার্কআপের কাজ কি? মার্কআপ কি করে? দেখো, মার্কআপ কিন্তু হচ্ছে লেখাকে, মার্কআপের সাহায্যে লেখাকে কি করা যায়? এটা দিয়ে ট্যাগ দেয়। ঠিক আছে, ট্যাগ করা যায়। কি করা যায়? লেখাকে একটা ট্যাগ করা যায় বা হচ্ছে বা দেওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, ট্যাগ করা যায় অথবা হচ্ছে দেওয়া যায়। কিভাবে হচ্ছে দেওয়া যায়? যেরকম হচ্ছে যেরকম দেখো, যেরকম হচ্ছে বি, তো এটা হচ্ছে কি মোটা লেখা, মোটা লেখা। ঠিক আছে, দেখো যেমন হচ্ছে এটাকে কি করে, মার্কআপ এর সাহায্যে কি করে, এটাকে হচ্ছে ট্যাগ করা যায়। ট্যাগ করা যায় কিরকমের? যেরকম হচ্ছে দেখো, এই যে আমরা হচ্ছে নির্দিষ্ট লেখাটাকে কি করলাম, নির্দিষ্ট লেখাটাকে হচ্ছে বুঝাইলাম যে এটাকে কি করে দাও, এটাকে মোটা করে দাও। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে মার্কআপ। তারপর দেখবো আমরা যে ল্যাঙ্গুয়েজের আসলে মার্কআপটা আমরা দেখলাম, তারপর হচ্ছে আমরা দেখবো যে ল্যাঙ্গুয়েজের কাজটা কি, ল্যাঙ্গুয়েজটা আসলে এখানে কি করে। দেখো, ল্যাঙ্গুয়েজের কাজটা কি? ল্যাঙ্গুয়েজ মূলত বুঝায় কি? বুঝায় তাহলে ল্যাঙ্গুয়েজ কি বুঝায়? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কি বুঝায়? কি বুঝায় ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ বুঝায়, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ বুঝায় কি? বুঝায় কোনটা প্যারাগ্রাফ, হ্যাঁ, কোনটা হেডিং, কোনটা কোনটা হেডিং, কোনটা প্যারাগ্রাফ, কোনটা প্যারাগ্রাফ। ঠিক আছে, কোনটা প্যারাগ্রাফ,
হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে কোনটা ইমেজ, কোনটা ইমেজ ইত্যাদি। ঠিক আছে, এই যে বিষয়গুলো, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়েব ব্রাউজারকে হচ্ছে বোঝায় যে কোনটা তোমার হেডিং, কোনটা প্যারাগ্রাফ এবং হচ্ছে কোনটা আহ, হচ্ছে ইমেজ। এগুলো হচ্ছে ব্রাউজারকে বোঝায়, কে বোঝায়? ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা প্রথমে পেয়েছি হাইপারটেক্সট। হাইপারটেক্সট কি করে? এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজারকে লিঙ্কের মাধ্যমে নিয়ে যায়। তারপর হচ্ছে মার্কআপ কি করে? মার্কআপ হচ্ছে লেখাকে ট্যাগ দিয়ে বুঝিয়ে দেয়। কি বুঝিয়ে দেয়? বুঝিয়ে দেয় এটাকে আসলে কি করতে হবে। ঠিক আছে, যেরকম আমরা দেখেছিলাম বোল্ট, হ্যাঁ, সে হচ্ছে বি দিয়ে, বি অ্যাট্রিবিউট দিয়ে সে হচ্ছে বুঝিয়েছে যে এটাকে, এই লেখাগুলোকে মোটা করতে হবে। এটা হচ্ছে সে বুঝিয়েছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে হাইপারটেক্সটের কাজ কি এবং হচ্ছে মার্কআপের কাজ কি, হ্যাঁ, এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজের কাজ কি। এবং আমরা সর্বোপরি প্রশ্নটা ছিল হচ্ছে HTML এর পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু শুধু এমসিকিউ ক্লাসে এমসিকিউ পড়ছি না, আমরা বেসিক এবং সিকিউ প্রশ্নগুলো হচ্ছে পড়ে নিচ্ছি। ঠিক আছে, তো সুতরাং আমাদের ক্লাসগুলো করলে তোমরা কিন্তু শুধু বেসিক বা হচ্ছে শুধু সিকিউ বা শুধু এমসিকিউ পড়ছো না, তোমরা কিন্তু টোটাল সব কিছু সম্পর্কে একটা নিখুঁত ধারণা পাবে। সুতরাং আমাদের ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখবো। দেখো কি আছে। প্রথম ওয়েব পেজ তৈরি করেন কে? প্রথম ওয়েব পেজ কে তৈরি করেন? ঠিক আছে, আচ্ছা, আমরা জানি যে 1991 সালে টিম বার্নার্স-লি প্রথম হচ্ছে তিনি যখন হচ্ছে CERN এ কাজ করতেন, তখন কিন্তু তিনি 3টি ওয়েব পেজ হচ্ছে তৈরি করেছিলেন। ঠিক আছে, কত সালে? 1900 হুম 1900 1991 সালে। ঠিক আছে, কে? টিম বার্নার্স-লি, যখন হচ্ছে CERN, CERN এ যখন হচ্ছে তিনি জব করতেন, যখন CERN এ কাজ করতেন, তখন হচ্ছে তিনি 1991 সালে তিনি কোন কোন তৈরি করেছিলেন? দেখো, HTML, হ্যাঁ, HTTP, ঠিক আছে, আর হ্যাঁ, আর হচ্ছে URL। কি? টিম বার্নার্লি প্রথম যে ওয়েব পেজটি তৈরি করেছিলেন সেটা ছিল কি? দেখো, প্রথম, হ্যাঁ, প্রথম প্রথম ওয়েব পেজটি ছিল কি? দেখো, প্রথম ওয়েব পেজটি ছিল info ডট CERN ডট CH। ঠিক আছে, তো প্রথম হচ্ছে দেখো, টিম বার্নার্স-লি প্রথম যে ওয়েব পেজটি তৈরি করেছিলেন সেটা ছিল info.CERN.ch। এই ওয়েব পেজটি হচ্ছে তিনি প্রথম তৈরি করেছিলেন 1991 সালে। টিম বার্নার্স-লি HTML, HTTP এবং URL এই তিনটি হচ্ছে তৈরি করেন এবং তিনি হচ্ছে সর্বপ্রথম যে ওয়েব পেজটি তৈরি করেছিলেন সেটা হচ্ছে info.CERN ডট CH। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্নটা কি আছে? দেখো, নিচের কোনটি ইমপেটি বা ফাঁকা ট্যাগ? ঠিক আছে, নিচের কোনটি ইমপেটি বা হচ্ছে ফাঁকা ট্যাগ? আমরা প্রথমে হচ্ছে যেটা জানবো যে ইমপেটি বা ফাঁকা ট্যাগটা আসলে কি। ঠিক আছে, ইমপেটি বা ফাঁকা ট্যাগটা আসলে কি? দেখো, ইমপেটি বা ফাঁকা ট্যাগটা হচ্ছে যেটার কোনো ক্লোজিং লাগে না। কি লাগে না? কোনো হচ্ছে, হ্যাঁ, ক্লোজিং লাগে না। কেন ক্লোজিং লাগে না? তাহলে ও কি করে? ও হচ্ছে কাজ করে চলে যায়। ওর ভিতরে কোনো লেখাও থাকে না, ওর ভিতরে কিছু দিতেও হয় না, এই জন্য হচ্ছে ও কাজ করে ও চলে যায়। ওর ভিতরে কোনো লেখা থাকে না, এই জন্য ওটা হচ্ছে ফাঁকা বা হচ্ছে ইমপিটি ট্যাগ। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো, প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি ইমপিটি ট্যাগ বা হচ্ছে ফাঁকা ট্যাগ? নিচে তো হচ্ছে কিন্তু এই যে বিআর হচ্ছে ইমপিটি বা ফাঁকা ট্যাগ। কেন বিআর? এটা কেন প্রশ্ন আসতে পারে, কেন? কারণ
এটার মধ্যে কোনো লেখা দরকার হয় না। হচ্ছে এটার মধ্যে কোনো কিছু রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? কেন? কারণ কোনো কিছু রাখার প্রয়োজন হয় না, ঠিক আছে? প্রয়োজন নেই, এই জন্য হচ্ছে এটা কোনো কিছু রাখার প্রয়োজন নেই, এই জন্য হচ্ছে কি এটা হচ্ছে ইমপিটি বা হচ্ছে ফাঁকা ট্যাগ, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। IPv4 অ্যাড্রেস কত বিটের হয়ে থাকে? হ্যাঁ, IPv4 কত বিটের হয়ে থাকে? আমরা জানি কি যে দেখো, হুম দেখো আমরা জানি যে IPv4 হলো মানে V4 হলো 4টি অক্টেট। কয়টি? 4টি 4টি অক্টেট। তাহলে প্রতিটি অক্টেট কত? দেখো 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 প্রতিটি অক্টেট সমান হচ্ছে 8। সমান কত? 8। তাহলে এখানে যেহেতু 4টি অক্টেট আছে, তাহলে 4 গুণ 8 সমান সমান হচ্ছে কত? 32। 32 বিট, ঠিক আছে? আমরা দেখলাম প্রথমে IPv4 মানে হচ্ছে 4টি অক্টেট, প্রতিটি অক্টেট হচ্ছে 8 করে, 8টি বিট থাকে প্রতিটি অক্টেট। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু 4 আছে, তাহলে হচ্ছে 4টি অক্টেট, হ্যাঁ, গুণ হচ্ছে 8, তাহলে আসে কত? 32। তাহলে এখানে এটা হচ্ছে কত বিটের আর আছে? তাহলে এটা হচ্ছে 32 বিট, ঠিক আছে? তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 32, মানে হচ্ছে 32 বিট। আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখবো। দেখো কি আছে, ডোমেইন নেমের সর্বশেষ অংশকে কি বলা হয়? ডোমেইন নেমের সর্বশেষ অংশকে কি বলা হয়? দেখো আমরা দেখব। আমরা জানি যে ডোমেইন নেমের সর্বশেষ অংশকে বলা হয় হচ্ছে টপ লেভেল ডোমেন। মানে কি? টপ লেভেল ডোমেন। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে যেটা জানবো, টপ, দেখো টপ লেভেল, হ্যাঁ, টপ লেভেল ডো টপ লেভেল ডোমেন বলা হয়। যেমন যেমন কি? যেমন দেখো, টপ লেভেল ডোমেনগুলো আসলে কি একটু বুঝিয়ে বলি তোমাকে। যেরকম হচ্ছে আমরা লিখি, যেরকম www.GWG, হ্যাঁ, এই যে google.com, হ্যাঁ, তারপরে যে আমরা লিখি হচ্ছে, হ্যাঁ, যেরকমের www, হ্যাঁ, ডট মনে করো যে ট্যুর, হ্যাঁ, tourtravel.bd, ঠিক আছে? আবার আমরা দেখি যে www, ঠিক আছে, ডট মনে করো যে গভট ডট, হ্যাঁ, তারপর থাকে ও আর জি, ঠিক আছে? এই যে আমাদের এই যে ডট কম, হ্যাঁ, বিডি, ও আর জি, এগুলো হচ্ছে কিন্তু এই যে টি এল ডি, ঠিক আছে? এগুলো কি? টি এল ডি, টি এল ডি। এই যে হচ্ছে ডট বিডি, ডট অরেঞ্জ, তারপর হচ্ছে ডট কম, হ্যাঁ, এগুলো হচ্ছে কিন্তু কি? এগুলো হচ্ছে ডোমেন নেমের সর্বশেষ অংশ। তাহলে ডোমেন নেমের সর্বশেষ অংশকে আমরা জেনেছি বলা হয় হচ্ছে টিএলডি, টপ লেভেল ডোমেন। এই টপ লেভেল যে ডোমেনটা আছে, এটাকে দ্বারা মূলত এটাকে দ্বারা কি করা হয়? এটাকে দ্বারা মূলত বোঝানো হয়। কি বোঝানো হয়? বোঝানো হয় যে তোমার যে ডোমেইনটা আছে সেটা আসলে কি ধরনের, ঠিক আছে? যেরকমের হচ্ছে এই যে আমরা যে ডোমেইনটা ব্যবহার করি, যেরকমের www ডট মনে করো যে লিখবো আমরা ধরো কান্ট্রি, হ্যাঁ, কান্ট্রি ডট বিডি। এই বিডি দ্বারা কিন্তু বাংলাদেশের কান্ট্রি কোডকে হচ্ছে মূলত বোঝানো হয়েছে। তো এই যে এটা কিন্তু হচ্ছে টিএলডি, ঠিক আছে? মানে হচ্ছে
টপ লেভেল ডোমেন, এই ডোমেন দ্বারা মূলত এটাকে বোঝানো হয়েছে। দেখো এই যে ডোমেন, এই ডোমেনটা দ্বারা এই বিধি দ্বারা কান্ট্রি কোডটা দ্বারা কি বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে যে এই ডোমেনটা আসলে কি ধরনের ডোমেন, ঠিক আছে। এই কি ধরনের ডোমেন এটাকে বোঝানোর জন্য এই যে বিডি তারপর হচ্ছে .com এগুলো হচ্ছে বোঝানো হয়। বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন দেখব। আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। www এর পূর্ণরূপ কি? আমরা অনেকেই অবগত আছি যে www এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমরা এটা বিষয়ে মোটামুটি সবাই অবগত আছি, কিন্তু এটা কিন্তু কি বানিয়েছিল? এটা কিন্তু বানিয়েছিল টিম বার্নার্স-লি বানিয়েছিল, ঠিক আছে। তাহলে ডাব্লিউটা কি? এটা কিন্তু হচ্ছে ইন্টারনেটে যত ওয়েব আছে সব ওয়েব পেজের, হ্যাঁ, নেটওয়ার্কটা কিন্তু কি, যত ইন্টারনেটে দেখো ইন্টারনেটে যত পেজ আছে, ঠিক আছে, যত ওয়েব পেজ আছে, হ্যাঁ, সবগুলোর নেটওয়ার্ক হচ্ছে কি? নেটওয়ার্ক হচ্ছে www, ঠিক আছে। মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ইন্টারনেটের যত ওয়েব আছে এগুলো সবগুলোর নেটওয়ার্ক হচ্ছে কি www। যেমন আমি যদি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই, মনে করো যে ইন্টারনেট যদি হয় কোনো পথ বা কোনো রাস্তা, সেই পথ বা রাস্তার গাড়ি হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নটায় যাব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা উত্তরগুলো পারলে আগে আগে আমাদের উত্তরগুলো কমেন্ট বক্সে দিয়ে দিবা, এবং তোমাদের কোনো প্রশ্নে আরো ব্যাখ্যা জানতে ইচ্ছা করলে সেগুলো হচ্ছে আমাদের ইনবক্সে নক করতে পারো, আমরা কিন্তু সেগুলো নিয়ে আমার পরবর্তী ক্লাসে ডিসকাস করব। দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে, নিচের কোনটি ব্রাউজার সফটওয়্যার? আমরা খুব সহজে প্রশ্নটা বোঝার চেষ্টা করব, যেটা দিয়ে তুমি ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, এগুলো হচ্ছে ওপেন করতে পারো, যেগুলো হচ্ছে খুব সহজে, যেগুলো দিয়ে কি তুমি ফেসবুক, ইউটিউব এগুলো ওপেন করতে পারো, সেগুলোই হচ্ছে কি ব্রাউজার সফটওয়্যার, ঠিক আছে। এখানে দেখো আছে যেরকমের গুগল আছে, গুগল দিয়ে তুমি পারো, হ্যাঁ, ফেসবুক, ইউটিউব এগুলো হচ্ছে তুমি ওপেন করতে পারো। তারপর হচ্ছে অপেরা আছে, এটা দিয়ে ওপেন করতে পারো। এই দুটোই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। যেরকম হচ্ছে দেখো, হ্যাঁ, যেরকম হচ্ছে ক্রোম আছে, তারপর হচ্ছে অপেরা, হ্যাঁ, অপেরা, তারপর হচ্ছে গুগল, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে কি, এগুলো হচ্ছে কিন্তু ব্রাউজার সফটওয়্যার। কেন? এগুলো দিয়ে কিন্তু তুমি তোমার ইগুলো ওপেন করতে পারো, ফেসবুক, ইউটিউব এগুলো ওপেন করতে পারো। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার ব্রাউজার সফটওয়্যার, ঠিক আছে। আমরা সহজে বুঝতে পারলাম, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব, চলো আমরা দেখি। এইচটিটিপি এর পূর্ণরূপ কোনটি? হ্যাঁ, আচ্ছা, আমরা এইচটিটিপি এর পূর্ণরূপ জানার আগে আসলে আমরা জানবো যে এইচটিটিপি কি এবং এটা কিভাবে কাজ করে। দেখো এইচটিটিপি হচ্ছে, হ্যাঁ, এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট, হ্যাঁ, ঠিক আছে। দেখো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ট্রান্সফার হাইপারটেক্সট কি করে? হ্যাঁ, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এটা কি করে? এটা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি আসলে কি করে? দেখো এইচটিটিপি হচ্ছে ব্রাউজার এবং হচ্ছে সার্ভারের মধ্যে যোগাযোগ বা কথা বলার নিয়ম। কি রকমের বিষয়টা? যেরকমের আমরা হচ্ছে যখন ফেসবুকে সার্চ করি, কি সার্চ করি? এইচটিটিপি, হ্যাঁ, তারপরে লিখে যখন হচ্ছে সার্চ করি, কি সার্চ করি? ফেসবুক, হ্যাঁ, ডট
কম। ঠিক আছে, আমরা যখন হচ্ছে এভাবে যখন আমরা যখন http facebook.com লিখে সার্চ করি তখন কিন্তু http সার্ভারের কাছ থেকে নিয়ম মেনে কিন্তু সেই পেজটিকে চেয়ে নেয়। তাহলে কি হয় এখানে? এখানে মূলত দেখো http সার্ভারের সাথে একটা যোগাযোগ করে কি করে? কথোপকথন করে বা হচ্ছে সে, হ্যাঁ, তার কাজটাকে সে চেয়ে নেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইচটিটিপি কি করে বা এর কাজ কি। আর এখানে প্রশ্নটা ছিল হচ্ছে এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, তাহলে আমরা এইচটিটিপি এর সম্পর্কে যদি প্রশ্ন আসে আমরা অবশ্যই পারবো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। দেখো, আমরা পরবর্তী প্রশ্নটা দেখব কি আছে। প্যারাগ্রাফ তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? হ্যাঁ, আমরা জানি ব্রাউজারে হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করার জন্য উপরে নিচে একটা প্রথমেই হচ্ছে গ্যাপ দেওয়া হয়। ঠিক আছে, প্যারাগ্রাফটা মাঝখানে দেওয়ার জন্য একটা উপর নিচে একটা গ্যাপ দেওয়া হয় এবং প্যারাগ্রাফের জন্য হচ্ছে যে ট্যাগটা ব্যবহার করা হয় সে ট্যাগটা কি ট্যাগ? সে ট্যাগটা হচ্ছে কিন্তু এই দেখো। তাহলে প্যারাগ্রাফটার ট্যাগ লাইনটা কিভাবে হচ্ছে বসবে? দেখো প্যারাগ্রাফের ট্যাগ লাইনটা কিভাবে বসবে। দেখো এই যে হচ্ছে প্যারাগ্রাফ শুরু, তারপর হচ্ছে এখানে মাঝখানে হচ্ছে লাইনগুলো বসবে। হ্যাঁ, প্যারাটাকে হচ্ছে বসবে, বসার পরে তারপরে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে এটাকে শেষ করব। ঠিক আছে, এই যে এটা শেষ হলো। তাহলে প্যারাগ্রাফ তৈরির জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়? দেখো প্যারাগ্রাফ তৈরির জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়, পি ট্যাগটি ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়া কিন্তু ব্রাউজারে হচ্ছে প্যারাগ্রাফের জন্য প্রথমেই হচ্ছে উপরে নিচে জায়গা রাখা হয়। পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি আমরা। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? আমরা কিন্তু জানি যে HTML এ মূলত হচ্ছে কয়টা, হ্যাঁ, মূলত হচ্ছে 6টা হেডিং ট্যাগ থাকে। হ্যাঁ, H1 থেকে H6। ঠিক আছে, সবচেয়ে বড়, সবচেয়ে কি বড় এবং হচ্ছে সবচেয়ে ছোট। হ্যাঁ, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট। তাহলে কি কি হেডিং ট্যাগ থাকে? H1, H2, H3, হ্যাঁ, তারপর হচ্ছে কি H4, H5 আর হচ্ছে H6। তাহলে H6 হচ্ছে সবচেয়ে ছোট, হ্যাঁ, আর হচ্ছে H1 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? হ্যাঁ, সবচেয়ে বড় হেডিং ট্যাগটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগটা হচ্ছে কিন্তু H1। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। যারা হচ্ছে পারবা তোমরা কিন্তু আগে অ্যান্সারগুলো করে দিবা কমেন্ট বক্সে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। দেখো কি আছে। বোল্ড করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? হ্যাঁ, আমরা জানি যে বোল্ড করার জন্য কিন্তু মূলত দুটো ট্যাগই ব্যবহার করা হয়। কোন দুটো ট্যাগ ব্যবহার করা হয় চলো দেখি। বোল্ড করার জন্য কিন্তু বি ট্যাগটিও ব্যবহার করা হয় এবং এবং হচ্ছে কিন্তু স্ট্রং স্ট্রং ট্যাগটিও ব্যবহার করা হয়। তবে এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে বোল্ড ট্যাগটি ব্যবহার করলে শুধুমাত্র লেখাটা স্টাইল বা হচ্ছে মোটা হবে, কিন্তু স্ট্রং ট্যাগটি ব্যবহার করলে যেটা হয় কি, যে লেখাটাকে ইম্পর্টেন্ট বোঝায়। ঠিক আছে, লেখাটাকে ইম্পর্টেন্ট বোঝায় এবং হচ্ছে সেক্ষেত্রে শুধু মোটাই না, সেটাকে হাইলাইট এবং হচ্ছে গুরুত্বপূর্ণ বোঝায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। নিচের কোনটি লিস্ট আইটেম ট্যাগ? ঠিক আছে, নিচের কোনটি লিস্ট আইটেম ট্যাগ? আচ্ছা, আমরা জানি মূলত যে লিস্ট আইটেম ট্যাগটি একা একা হচ্ছে চলে না। এটি মূলত কি করে? এটি মূলত হচ্ছে লিস্ট আইটেম ট্যাগটি, হ্যাঁ, এটা হচ্ছে ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট বা হচ্ছে, হ্যাঁ, ইউএল। ঠিক আছে, এর মধ্যে চলে। তাহলে এখানে দেখো যে এটা কিভাবে তাহলে চলে। দেখো আমরা দেখি HTML এ, হ্যাঁ, এই দেখো HTML এ কিভাবে তাহলে চলে। এভাবে দেখো যে প্রথমে থাকবে দেখো অর্ডার লিস্ট। দেখো ধরলাম, হ্যাঁ, তাহলে ধরলাম দেখো অর্ডার লিস্ট।
তারপরে এখানে থাকবে কি লিস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে দেখো, হ্যাঁ ঠিক আছে, এখানে থাকবে ধরো মুড়ি, ঠিক আছে, মুড়ি। তারপরে এখানে ধরো থাকবে লিস্ট চানাচুর, চানাচুর, ঠিক আছে, লিস্ট শুরু লিস্ট শেষ, লিস্ট শুরু লিস্ট শেষ, ঠিক আছে। এরপরে আমরা এটাকে শেষ করব, যদি আরও থাকে তাহলে আমরা আরও আরও নিচে যাব, অথবা যদি আর না থাকে তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি যেরকম, হ্যাঁ ঠিক আছে। তাহলে অর্ডার লিস্ট শেষ। তাহলে এই হচ্ছে মূলত বিষয়। দেখো এভাবে হচ্ছে অর্ডার লিস্টের ট্যাগগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ। তো এখানে নিচের কোনটি হচ্ছে লিস্ট আইটেম ট্যাগ? লিস্ট আইটেম ট্যাগ কোনটা পেয়েছি আমরা? লিস্ট আইটেম ট্যাগ পেয়েছি কি আই, হ্যাঁ, এল আই মানে হচ্ছে এই যে লিস্ট। তাহলে গ নম্বর হবে এখানে সঠিক উত্তর। আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আমরা হচ্ছে দেখো পরবর্তী প্রশ্নটা দেখব, ইমেজ যুক্ত করার সঠিক ট্যাগ কোনটি? হ্যাঁ, ইমেজ যুক্ত করার সঠিক ট্যাগ কোনটি? আচ্ছা, এটা দেখার আগে চলো আমরা দেখি HTML এ কিভাবে এই ট্যাগগুলো ব্যবহার করতে হয়। দেখো প্রথমে আমাদের দেখতে হবে HTML, মানে HTML-টা আমরা শুরু করলাম, ঠিক আছে। শুরু করার পরে আমাদের যেটা লাগবে হচ্ছে একটা বডি লাগবে, হ্যাঁ, বডি তৈরি করা লাগবে। HTML শুরু করলাম, HTML-টা আমরা চলো যেহেতু জায়গার সংকট, তো হ্যাঁ HTML আমরা শেষ করলাম, এই বডি শুরু করলাম, এখানে আমরা হচ্ছে, ঠিক আছে, বডি শেষ করলাম, ঠিক আছে। এখন আসি মাঝখানে আমরা হচ্ছে ইমেজটাকে কিভাবে বসাতে পারি। দেখো ইমেজ, হ্যাঁ, আমরা হচ্ছে শুরুতেই নিব কি, দেখো আমরা শুরুতেই দেখলাম হচ্ছে নিব হচ্ছে ইমেজ, তারপরে SRC। তাহলে এই ইমেজ SRC বলতে আমরা বুঝতে পারছি যেখানে ইমেজ সোর্স, তাহলে ইমেজ সোর্সটা আমরা কোন ইমেজটা ব্যবহার করব। এখন ধরো এখানে তুমি একটা ধরো একটা একটা ছেলের ছবি বা হচ্ছে একটা ধরো একটা মানুষের ছবি তুমি ব্যবহার করবে। তাহলে এখানে আমরা ধরো সেই ছবিটা ধরো কি নামে আছে, ছবিটা ধরো তোমার যে ফাইল বা যেখানে আছে ড্রাইভে আছে, ছবিটা মনে করো ছবিটার নাম দেওয়া আছে ম্যান, ম্যান ফটো। তো আমরা এখানে লিখবো ধরো, হ্যাঁ, এই ধরো ম্যান, হ্যাঁ ঠিক আছে, ধরো এভাবেই লেখা, ধরো ম্যান ফটো লেখা, ঠিক আছে, ধরো ম্যান ফটো লেখা, ওকে। তো আমরা হচ্ছে ম্যান ফটো ডট হচ্ছে কি জেপিজি বা হচ্ছে পিএনজি থাকলে পিএনজি, ঠিক আছে, জেপিজি পিএনজি। তারপর এখানে, হ্যাঁ, ওয়েট কত, ওয়েট কত, ওয়েট ধরো 220 ফর এক্সাম্পল, হ্যাঁ, তারপরে হচ্ছে হাইট, জি হ্যাঁ, হাইট কত, মনে করো হাইট হচ্ছে 600, ঠিক আছে, এটা দিয়ে দিবা, তারপর হচ্ছে শেষ, ঠিক আছে। এইভাবেই কিন্তু হচ্ছে আমরা HTML এ ছবিটাকে যুক্ত করতে পারি। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব কি আছে, টেবিলে নতুন সারি বা রো তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়, ঠিক আছে। আমরা এই প্রশ্নটা কোনো অপশন রাখিনি, কারণ আমরা মনে করেছি যে তোমাদের আরো বিস্তারিতভাবে পড়ি যেন তোমরা হচ্ছে অপশনগুলো তৈরি করতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথমে কি আছে, বিষয়টা একটা টেবিল নিয়ে, টেবিল রো নিয়ে, ঠিক আছে। তো HTML এ হচ্ছে যখন তোমরা টেবিল ব্যবহার করবা, তোমাদের প্রথমে জানতে হবে, আমরা প্রথমে হচ্ছে ধরো HTML এ, হ্যাঁ, HTML প্রথমে আমরা নিতে হবে কি টেবিল। আচ্ছা, এর আগে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা হচ্ছে দুটো ট্যাগ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি এটার জন্য যে ট্যাগগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে ট্যাগগুলো গুরুত্বপূর্ণ টেবিল, হ্যাঁ, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে TR মানে হচ্ছে টেবিল, টেবিল র, ঠিক আছে। আর একটা ট্যাগ হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টি, হ্যাঁ, সেটা হচ্ছে TD,
ঠিক আছে, মানে হচ্ছে টেবিল 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 ডাটা। ঠিক আছে, তো এই ট্যাগগুলো হচ্ছে তোমার মূলত গুরুত্বপূর্ণ টেবিলে নতুন সারি তৈরি করার জন্য। এই গুলো হচ্ছে এই ট্যাগগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি, টিআর হচ্ছে টেবিল রো, টিডি হচ্ছে টেবিল ডাটা। তো আমরা হচ্ছে HTML এ প্রথমে নিব, দেখো টেবিল নিয়েছি, হ্যাঁ, আর হচ্ছে এই যে দেখো এখানে আমরা, ঠিক আছে, টেবিল নিলাম, ঠিক আছে, টেবিল টেবিল শুরু করেছি, টেবিল শেষ করেছি, ঠিক আছে। তারপরে আমরা নিব হচ্ছে এখানে একটা টিআর, ঠিক আছে, দেখো টি আর, হ্যাঁ। তো আমরা হচ্ছে এখানে কি করলাম, এখানে টেবিল রো শুরু করেছি, টেবিল রো শেষ করেছি, মাঝখানে আমরা হচ্ছে কি লিখবো, আমরা যে টিডি মানে হচ্ছে আমরা কি কি রাখতে চাই টেবিলের উপরে, ঠিক আছে, টিডি, হ্যাঁ, টেবিল ডাটা আমরা রাখতে চাই, মনে করো এটা ফুলদানি, ফর এক্সাম্পল তুমি যা লিখতে চাও সেটা তুমি এখানে লিখতে পারবে, ঠিক আছে। এখানে মনে করো আমি আরো একটা কিছু লিখতে চাই, টেবিলে যত খুশি তুমি রাখতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি রাখবো মনে করো কলমদানি, ফর এক্সাম্পল, এই যে দেখো, ঠিক আছে, শেষ করলাম টি টিডি, ঠিক আছে। এই হচ্ছে ফরম্যাটটা। তো তুমি এভাবে হচ্ছে টেবিলে তোমার টেবিল নিতে পারবে HTML, এবং টেবিলে কিভাবে হচ্ছে তুমি টেবিল রো ব্যবহার করবে, টেবিল এবং হচ্ছে টেবিল ডাটা ট্যাগ ব্যবহার করবে, এবং হচ্ছে কিভাবে কোনটা শুরু করবে এবং কিভাবে শেষ করতে হবে, খুব ইজিলি ভাবে হচ্ছে তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে। এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আমি মনে করি যে যেভাবে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসুক, তুমি কিন্তু তোমাকে অপশনের জন্য অপেক্ষা করতে হবে না, তুমি কিন্তু অবশ্যই পারবে। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, দেখো সুপারস্ক্রিপ্টের জন্য কোনটি ব্যবহৃত হয়। দেখো সুপারস্ক্রিপ্টের যে ট্যাগটা রয়েছে সেটা কিন্তু এরকমের, হ্যাঁ, সেটা কিন্তু হচ্ছে SUP, ঠিক আছে, এটা কিন্তু সুপারস্ক্রিপ্ট ট্যাগ হিসেবে ব্যবহৃত হয়। সুপারস্ক্রিপ্ট ট্যাগ কেমন ব্যবহার করা হয়, সুপারস্ক্রিপ্ট ট্যাগ কিন্তু ব্যবহার করা হয় পাওয়ার লেখার জন্য, ঠিক আছে। ট্যাগে হচ্ছে পাওয়ার লেখার জন্য এই ট্যাগটা হচ্ছে ব্যবহার করা হয়। তাহলে দেখো, এই যে দেখো, ধরো তাহলে একটা প্রশ্ন আছে, দেখো মনে করো আমরা MC, ঠিক আছে, আমরা বের করবো মনে করো E=MC, এর পাওয়ার মনে করো দিব, ঠিক আছে, এর পাওয়ার মনে করো আমরা দিব কত, 2। এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো এটাকে আমরা লিখবো, দেখো এখানে, হ্যাঁ, এখানে লিখবো দেখো E=MC, হ্যাঁ, E=MC, এরপরে হচ্ছে দেখো আমরা কিভাবে লিখতে হবে, হ্যাঁ, এখানে লিখতে হবে সুপার, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে লিখতে হবে শেষ করতে হবে, দেখো, হ্যাঁ, সুপার ট্যাগটা আবার দেব, এই শেষ। তাহলে এখানে সমান সমান আসবে কি, আমাদের সমান সমান আসবে ই, হ্যাঁ, E=MC পাওয়ার 2। এই কিন্তু হচ্ছে আমাদের ট্যাগ, ঠিক আছে। তো এভাবে যদি তোমাদের প্রশ্ন আসে, আমরা তোমাদের অপশন না পড়িয়ে সিস্টেমগুলো পড়াচ্ছি, যার কারণে যেন তোমরা যেভাবেই প্রশ্নটা আসুক তোমরা যেন বুঝতে পারো এবং লিখতে পারো। তাহলে দেখো এখানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে সুপারস্ক্রিপ্টটা ট্যাগটা মূলত ব্যবহার করা হয় পাওয়ার লেখার জন্য। তাহলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ কোনটা, SUP, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগটা কিভাবে ব্যবহার করে, মনে করো যে পাওয়ারটা যেভাবে লিখবে, তুমি শুধু এই পাওয়ার সুপারস্ক্রিপ্টে শুরু করবে, পাওয়ারটা মাঝখানে লিখবে বা সুপারস্ক্রিপ্টে শেষ করবে, ঠিক আছে। তাহলেই কিন্তু হচ্ছে তোমার পাওয়ারটা তুমি দিয়ে দিতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু তোমাদের জন্য থাকছে আইসিটি ষষ্ঠ অধ্যায় ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা আজকে ক্লাসে দেখব কোন এমসিকিউ গুলো এবং কোন সিকিউ গুলো 2026 এবং 2027 এর জন্য তোমাদের দেখতে হবে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা যে এমসিকিউটা দেখবো, চলো কি আছে। ঠিক আছে, প্রথম প্রশ্নটা কি আছে দেখি আমরা। নিচের কোনটি প্রাইমারি কি এর বৈশিষ্ট্য? নিচের কোনটি প্রাইমারি কি এর বৈশিষ্ট্য? আচ্ছা, প্রাইমারি কি এর বৈশিষ্ট্য হচ্ছে 2টি। কয়টি? প্রাইমারি কি এর বৈশিষ্ট্য হচ্ছে 2টি। একটি কি? এটি কোনো
ডুপ্লিকেট তৈরি করে না। কি তৈরি করে না? প্রাইমারি কি কোনো হ্যাঁ ডুপ্লিকেট তৈরি করে না, ঠিক আছে? ডুপ্লিকেট তৈরি করে না। আচ্ছা, একটা হচ্ছে এটি কোনো ডুপ্লিকেট তৈরি করে না, প্রাইমারি কি। আর একটা হচ্ছে কি, নাল হতে পারে না। কি হতে পারে না? নাল হতে পারে না। নাল হতে পারে না। তাহলে নিচের কোনটি প্রাইমারি কি এর বৈশিষ্ট্য? দেখো, ডুপ্লিকেট তৈরি করে না, ডুপ্লিকেট তৈরি করে না, আর কি করে না? নাল হতে পারে না। তাহলে প্রাইমারি কি এর বৈশিষ্ট্য কোনটি? উত্তর কোনটি হবে? খ নম্বর। কোনটি হবে? খ নম্বর। নাল হতে পারে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। ডিবিএমএস এ পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিলকে কি বলে? আচ্ছা, প্রথমেই আমরা দেখব হচ্ছে ডিবিএমএস আসলে কি। আচ্ছা, দেখি চলো। ডিবিএমএস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে প্রশ্নটা হলো কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিলকে কি বলে? আচ্ছা, আমরা সবাই জানি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিলকে বলে মূলত রিলেশনাল ডাটাবেজ। কি বলে? রিলেশনাল ডাটাবেজ, ঠিক আছে? রিলেশনাল ডাটাবেজ। তাহলে এখানে উত্তর হবে কি দেখো? খ নম্বর। হ্যাঁ, উত্তর হবে রিলেশনাল ডাটাবেজ। রিলেশনাল ডাটাবেজ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখো, রিলেশনাল ডাটাবেজে কিন্তু আরেকটা ভাবে সংজ্ঞায়িত করা হয়, সেটা হচ্ছে কি, এটা আরডি আরডি বিএমএস, আরডি বিএমএস। তাহলে আরডিবিএমএস, দেখো, আরডি বিএমএস ও এটাকে বলা হয়। আচ্ছা, তাহলে আরডি বিএমএস কি? আরডি বিএমএস হচ্ছে রিলেশনাল রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা জানতে পারলাম। দেখো, প্রশ্নটা কি ছিল? ডিবিএমএস এ পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিলকে কি বলে? আমরা সবাই জানি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে পরস্পর এক বা একাধিক সম্পর্কযুক্ত টেবিলকে মূলত বলে রিলেশনাল ডাটাবেজ। এটাকে কিন্তু আরডিবিএমএস ও বলা হয়। আরডিবিএমএসটা কি? আরডিবিএমএস হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও বলা হয়। ঠিক আছে, তারপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন কি আছে। ডাটাবেস টেবিলের প্রতিটি কলামের শিরোনামকে কি বলা হয়? ডাটাবেস টেবিলের প্রতিটি কলামের শিরোনামকে কি বলা হয়? আমরা সবাই জানি যে ডাটাবেস টেবিলের প্রতিটি কলামের শিরোনামকে মূলত ফিল্ড বলা হয়। কি বলা হয়? ফিল্ড বলা হয়, ঠিক আছে? যেমন উদাহরণ কি হতে পারে? ফিল্ডের উদাহরণ কি হতে পারে? দেখো, হতে পারে এজ। ওকে, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখব কি আছে। প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তাকে কি বলে? আমরা সবাই জানি যে প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন কিন্তু তাকে ফরেন কি বলে। অন্য টেবিলে বসে কি করে? সম্পর্ক স্থাপন করে। কি করে? সম্পর্ক স্থাপন করে। অন্য টেবিলে যখন হচ্ছে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? ফরেন কি বলে। ফরেন কি, ঠিক আছে? এটা হবে উত্তর। তো ফরেন কি মূলত কি করে? ফরেন কি মূলত হচ্ছে রিলেশনশিপ তৈরি করে। কি করে? রিলেশনশিপ তৈরি করে, মানে সম্পর্ক তৈরি করে। রিলেশনশিপ তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, মানে সম্পর্ক তৈরি করে। তা কি মূলত দুটো টেবিলের, কিসের? দুটো হচ্ছে টেবিলের।
ফরেন কি মূলত কি করে দুটো টেবিলের মধ্যে হ্যাঁ টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করে। কি করে? সম্পর্ক তৈরি করে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। দেখো, এসকিউএল এ অন্তর্ভুক্ত ডিডিএল কমান্ড নিচের কোনটি? দেখো, ডিডিএল কি আসলে? ডিডিএল হচ্ছে ডাটা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। তাহলে ডিডিএল কি? ডিডিএল কমান্ড হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে এসকিউএল এর অন্তর্ভুক্ত ডিডিএল কমান্ড নিচের কোনটি? এসকিউএল এর অন্তর্ভুক্ত ডিডিএল কমান্ড নিচের কোনটি? আচ্ছা, এসকিউএল এর অন্তর্ভুক্ত ডিডিএল নিচের কমান্ডটা হচ্ছে ক্রিয়েট। ঠিক আছে, এই কমান্ডটা হচ্ছে দিয়ে কি করে? এটা দিয়ে কিন্তু হচ্ছে দেখো, নতুন নতুন ডাটাবেজ অবজেক্ট তৈরি করে। ঠিক আছে, কি করে? নতুন ডাটাবেজ অবজেক্ট তৈরি করে। নতুন ডাটাবেজ কোন অবজেক্ট তৈরি করে? যেমন হচ্ছে টেবিল। কি যেরকমের কি রকমের? যেরকম হচ্ছে টেবিল, তারপর হচ্ছে ভিউ, তারপর হচ্ছে ভিউ। ঠিক আছে, এগুলো হচ্ছে এই অবজেক্টগুলো, নতুন অবজেক্টগুলো তৈরি করে। আচ্ছা, ঠিক আছে। দেখো, ছাত্র শিক্ষক ডাটাবেজ কোন ধরনের রিলেশনশিপ বিদ্যমান? আমরা বলেছি যে এটা হচ্ছে মেনি টু মেনি, বহু থেকে বহু। ঠিক আছে, অনেক। আচ্ছা, তো ছাত্র শিক্ষকের বিদ্যমান ডাটাবেজ সম্পর্কটা কি? দেখো, একজন শিক্ষক যেমন হচ্ছে সে অনেক ছাত্রকে পড়াতে পারেন, তেমন একজন ছাত্র অনেক শিক্ষকের কাছেই পড়তে পারেন। এখানে হচ্ছে তাদের সম্পর্কটা। ঠিক আছে, এখানে হচ্ছে কি মানে দুটো বিষয়ই কিন্তু একের বিপরীতে অনেক বোঝানো হয়েছে। কি একের বিপরীতে? একজন ছাত্র যেমন হচ্ছে একাধিক শিক্ষকের কাছে পড়তে পারে, একজন শিক্ষক একাধিক ছাত্রকে পড়াতে পারে। তাহলে হচ্ছে একের বিপরীতে ও দুটো বিষয়ই হচ্ছে একাধিক বা অধিক বোঝানো হয়েছে। তাহলে এখানে উত্তর হবে কি? মেনি টু মেনি হবে। ঠিক আছে, মেনি টু মেনি হবে। এ ধরনের রিলেশনশিপ ডাটাবেস তৈরি করতে মূলত কি করে? রিলেশনাল ডাটাবেস একটা থার্ড জাংশন ব্যবহার করে। কি করে? একটা থার্ড জাংশন ব্যবহার করে থাকে। শর্ত সাপেক্ষে ডাটা খোঁজার জন্য এসকিউএল এ কোন ক্লোজ ব্যবহার করা হয়? শর্ত সাপেক্ষে ডাটা খোঁজার জন্য কিন্তু হোয়ার ক্লোজটি ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কিভাবে কাজ করে চলো দেখি। এটা হচ্ছে ডাটা ফিল্টার, ডাটা হিসেবে কাজ করে। আর এটা কাজ করে কি? আর হচ্ছে কাজ করে সিলেক্টের সাথে ব্যবহার। কি? সিলেক্ট এর ব্যবহার। ঠিক আছে, তাহলে শর্ত সাপেক্ষে ডাটা খোঁজার জন্য এসকিউএল কোন ধরনের ক্লজ ব্যবহার করে? হোয়ার ক্লজ ব্যবহার করে। এটা আসলে কিভাবে কাজ করে? এটা হচ্ছে কাজ করে ডাটা ফিল্টার এবং হচ্ছে সিলেক্টের ব্যবহার, এভাবে হচ্ছে কাজ করে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, ডাটাবেস রিলেশন তৈরির প্রধান শর্ত কোনটি? ডাটাবেস রিলেশন প্রধান শর্ত কিন্তু হচ্ছে উভয় টেবিলেই একটি ফিল্ড, কমন ফিল্ড থাকবে। ঠিক আছে, কি থাকবে? কমন হচ্ছে ফিল্ড থাকবে এবং যার ফাইল টাইপ এবং হচ্ছে সাইজ সমান থাকবে। কি থাকতে হবে? উভয় হ্যাঁ তোমার উভয় টেবিলে কমন কি থাকতে হবে? কমন হচ্ছে ফিল্ড থাকতে হবে। হ্যাঁ, কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ড থাকতে হবে যেটার হচ্ছে তোমার টাইপ, হ্যাঁ, যেটার হচ্ছে টাইপ এবং হচ্ছে তোমার সাইজ, যেটার টাইপ এবং সাইজ সমান হতে হবে। ঠিক আছে, মানে একই হতে হবে। তাহলে হচ্ছে ডাটাবেস রিলেশন তৈরির প্রধান শর্ত হচ্ছে উভয় টেবিলে মানে কমন ফিল্ড থাকতে হবে এবং ডাটা টাইপ এবং হচ্ছে সাইজ
এক থাকতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখি। দেখো, ফলাফলকে ক্রমানুসারে সাজানোর জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? আমরা জানি যে এসকিউএল এ ছোট থেকে বড় অথবা হচ্ছে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানোর জন্য কিন্তু অর্ডার বাই ব্যবহার করা হয়। ঠিক আছে, কমান্ড ব্যবহৃত হয়। কোন কমান্ড ব্যবহৃত হয়? অর্ডার বাই। এসকিউএল এ ছোট থেকে বড় ক্রমানুযায়ী অথবা হচ্ছে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানোর জন্য কি অর্ডার বাই কমান্ড হচ্ছে ব্যবহার করা হয়। দেখো, ডাটাবেস ইন্ডেক্সিং এর মূল সুবিধা কি? মূল সুবিধা হচ্ছে কিন্তু অতি দ্রুত হচ্ছে অনুসন্ধান বা হচ্ছে খুঁজে পাওয়া। ঠিক আছে, দ্রুত হচ্ছে অনুসন্ধান বা খুঁজে পাওয়া। ডাটাবেস ইন্ডেক্সিং করে আসলে কি করে? ডাটাবেস ইন্ডেক্সিং করে মূলত পুরো টেবিল না খুঁজেই ডাটাটাকে সহজেই হচ্ছে বের করতে পারে। মানে পুরো টেবিল, ঠিক আছে, পুরো টেবিল না খুঁজে দ্রুত হচ্ছে এটাকে খুঁজে পেতে পারে, দ্রুত অনুসন্ধান করে এটাকে খুঁজে পায়। এর ফলে কি হয়? কুয়েরির খুঁজে, ঠিক আছে, পুরো টেবিল স্ক্যান না করেই কি করে? খুঁজে পায়। এর ফলে কি করে? কুয়েরির ফলে কি হয়? কুয়েরির গতি বেড়ে যায়। ঠিক আছে, কুয়েরির গতি বেড়ে যায়। আচ্ছা, ঠিক আছে। দেখো, ডাটাবেস সিকিউরিটির জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? ডাটাবেস সিকিউরিটির জন্য কিন্তু ব্যবহৃত হয় কি কি আমরা প্রথমেই দেখব। দেখো, ডাটাবেস সিকিউরিটির জন্য কি কি ব্যবহার করা হয়? এক নম্বরে হচ্ছে ডাটা ইনক্রিপশন, ঠিক আছে, আর হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, প্রিভিলেজ ম্যানেজমেন্ট। দেখো, অ্যাক্সেস কন্ট্রোল আর হচ্ছে প্রিভিলেজ, প্রিভিলেজ ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো, ডাটাবেস সিকিউরিটির জন্য ব্যবহৃত হয় কোনগুলো? দেখো, ডাটা এনক্রিপশন, অ্যাক্সেস কন্ট্রোল আর হচ্ছে প্রিভিলেজ ম্যানেজমেন্ট। তাহলে এখানে আছে এই তিনটার মধ্যে কোনটা আছে? দেখো, এখানে অপশনগুলো দেখো, ডাটা ইন্ডেক্সিং, ডাটা এনক্রিপশন, ডাটা কোয়েরি আর হচ্ছে ডাটা শর্টিং। তাহলে এখানে উত্তর হবে কোনটা? এই যে দেখো, ডাটা এনক্রিপশন। ঠিক আছে, আমরা কিন্তু শুধুমাত্র এই এমসিকিউ গুলো পড়ে শুধু এমসিকিউ পড়তেছি না, আমরা কিন্তু হচ্ছে এর পাশাপাশি সিকিউ প্রশ্নগুলো হচ্ছে জেনে নিচ্ছি এবং হচ্ছে বেসিকটাও জেনে নিচ্ছি। ঠিক আছে, সুতরাং আমাদের ক্লাসগুলো থেকে তুমি হচ্ছে বেসিক, সিকিউ এবং এমসিকিউ পুরোপুরি সমাধান পাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখবো। দেখো কি আছে, ছবির মতো গ্রাফিক্যাল অবজেক্ট সংরক্ষণের জন্য টাইপ কোনটি? ছবির মতো গ্রাফিক্যাল অবজেক্ট সংরক্ষণের জন্য টাইপ কোনটি? দেখো, টাইপ কিন্তু হচ্ছে কোনটি? টাইপ কিন্তু হচ্ছে অবজেক্ট, OLE অবজেক্ট। তাহলে ওলি কি হতে হচ্ছে? অবজেক্ট লিঙ্কিং আর কি? এমবেডিং।